আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের ইতিমধ্যেই হচ্ছে গিয়ে ফাইনাল পরীক্ষা শেষ এবং তোমরা সবাই হচ্ছে তোমাদের যে অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা আছে সামনে সেটার প্রস্তুতি নিচ্ছ। তো আশা করি তোমরা সবাই হচ্ছে অনেক ভালোভাবে এই প্রস্তুতিটা শেষ করতে পারবা এবং তোমরা হচ্ছে নিজেদের বার্ষিক পরীক্ষাগুলো ইনশাল্লাহ খুব ভালো দিয়েছো। তো আমরা তোমাদের বৃত্তি পরীক্ষাকে কেন্দ্র করে তোমাদের বৃত্তি পরীক্ষাটা যেন এত অল্প সময়ে এত হিউজ একটা সিলেবাস তোমরা যেন খুব সহজে শেষ করতে পারো, খুব সুন্দরভাবে শেষ করতে পারো, সেই লক্ষ্যে তোমাদের জন্য হচ্ছে আমরা একটার পর একটা সাবজেক্ট ভিত্তিক ক্লাস নিয়ে আসছি। যেমন তোমাদের অলরেডি প্রত্যেকটা সাবজেক্টেরই প্রায় বেশিরভাগ লেকচার আপলোড হয়ে গিয়েছে। সেই ধারাবাহিকতায় আজকে তোমাদের হচ্ছে আমরা বিজিএস এর লেকচার 1 নিয়ে হাজির হয়েছি। তো বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, আমাদের এই বাংলাদেশ ও বিশ্ব পরিচয়কে কিন্তু হচ্ছে মাত্র 50 নাম্বার দেওয়া হয়েছে আমাদের এই বৃত্তি পরীক্ষার জন্য। এবং এই 50 নম্বরের মধ্যে আমাদের তিনটা জিনিস থাকতেছে। 50 নম্বরের মধ্যে এক থাকবে হচ্ছে আমাদের 10টা এমসিকিউ, যেই 10টা এমসিকিউ থেকে হচ্ছে 10টা হচ্ছে তোমার 10 নাম্বার আসবে, প্লাস আমাদের দেওয়া থাকবে হচ্ছে 5টা শর্ট আনসার কোয়েশ্চেন, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, যেই 5টাতে হচ্ছে দুই নাম্বার করে টোটাল 10 নাম্বার। আর আমাদের থাকবে হচ্ছে 3টা সৃজনশীল। এই আমাদের টোটাল 50 নাম্বার হচ্ছে বিজিএস থেকে, আর বাকি 50 নাম্বার হচ্ছে আমাদের বিজ্ঞান থেকে অ্যাড হবে। তো যেহেতু একদিনে দুইটা সাবজেক্ট, তাও কি আমাদের পুরা বই, বিজ্ঞানও পুরা বই এবং বিজিএস আমাদের এই পুরা বইটুকুই পড়তে হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের যে জিনিসটা খেয়াল রাখতে হবে, আমরা যেন খুব অল্প সময়ে খুব সুন্দর এবং খুব ভালোভাবে ইনশাল্লাহ আমাদের প্রস্তুতিটা নিতে পারি। সেই জন্য আজকে তোমাদের কাছে হচ্ছে বিজিএস এর লেকচার 1 নিয়ে আসছে এবং এই বিজিএস এর লেকচার 1 এ আমরা টোটাল 4টা চ্যাপ্টার পড়বো। প্রথম 4টা চ্যাপ্টার এত সুন্দর এবং এত ভালোভাবে পড়বো এবং আনসার কোয়েশ্চেনগুলো সলভ করবো যে আমাদের যেন পরবর্তীতে আর কোনো প্রবলেম না হয় এবং আমরা খুব সুন্দর করে এই চ্যাপ্টারগুলো থেকে যদি কোয়েশ্চেন আসে আনসার করতে পারি। তো সেই জন্যই হচ্ছে আজকে আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের লেকচার 1 দিয়ে শুরু করতেছি। তো প্রথমত আমরা একটু আমাদের মেইন বইয়ে যাই। আমাদের মেইন বইয়ে তোমাদের স্ক্রিনে আমাদের হচ্ছে গিয়ে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের মেইন বইটা আছে এবং আমরা এই লেকচার 1-এ আমরা হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের যে প্রথম 4টা চ্যাপ্টার রয়েছে সেই প্রথম 4টা চ্যাপ্টার ইনশাআল্লাহ আজকে পড়ে ফেলবো, যেগুলো হচ্ছে যথাক্রমে আমাদের উপনিবেশিক যুগ, দ্বিতীয় অধ্যায় হচ্ছে উপনিবেশিক যুগের প্রত্নতান্ত্রিক ঐতিহ্য, তৃতীয়তে আছে হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং চতুর্থতে আছে হচ্ছে আমাদের বাংলাদেশের অর্থনীতি। এই 4টা চ্যাপ্টার থেকে তুমি হাইয়েস্ট হচ্ছে গিয়ে যেহেতু এই 4টা চ্যাপ্টারই মূলত ইতিহাস এবং চতুর্থ চ্যাপ্টারটা হচ্ছে এখানে অর্থনীতি বিষয়, এখান থেকে তুমি ফর শিওর ধরে রাখো তুমি টোটাল 10টার মধ্যে 4টা এমসিকিউ আর 2টা সিকিউ ইনশাল্লাহ এখান থেকেই পেয়ে যাবা। এবং এসএ কিউ তো আছেই, কারণ এই 4টা চ্যাপ্টারই হচ্ছে বিজিএস এর শুরুর দিকের চ্যাপ্টার এবং এই 4টা চ্যাপ্টারই হচ্ছে গিয়ে অনেক ইম্পর্টেন্ট। তো আমরা কথা না বাড়িয়ে প্রথমে আমরা হচ্ছে একটু টেক্সট বুক পড়বো, আমাদের পাঠ্যপুস্তক থেকে একটু ধারণা নিয়ে তারপর হচ্ছে আমরা তোমাদের জন্য এমসিকিউ, এসএকিউ এবং হচ্ছে গিয়ে সৃজনশীল প্রশ্ন সবগুলোই রেডি করে রেখেছি, ওই কোয়েশ্চেনগুলো দেখবো ইনশাল্লাহ। তো আমরা শুরু করি ফার্স্টে আমাদের প্রথম চ্যাপ্টার দিয়ে, যেই প্রথম চ্যাপ্টারটা হচ্ছে উপনিবেশিক যুগ এবং বাংলার স্বাধীনতা সংগ্রাম থেকে আসছে আমাদের এই চ্যাপ্টারটা। এবং এখানে প্রথমত উপনিবেশিক যুগ বলতে আমরা কি বুঝি বা উপনিবেশ বলতে কি বোঝাই? উপনিবেশ বলতে বোঝানো হয় হচ্ছে তোমার যেখানে আমাদের নিজের অন্য একটা বাইরে থেকে বা অন্য দেশ থেকে একটা মানুষ এসে অন্য কোনো দেশের মানুষকে শাসন করলে সেই জিনিসটাকে বলা হচ্ছে উপনিবেশিক যুগ। যেমন আমাদের বাংলাদেশে বা বৃহত্তর ভারতবর্ষে কি হয়, 1757 সালে বাংলা, বিহার এবং উড়িষ্যার নবাব যিনি ছিলেন নবাব সিরাজউদ্দৌলা, তাকে হচ্ছে তোমার পরাজিত করে ইংরেজরা ক্ষমতা নিয়ে নেয় এবং এই বাংলা ইংরেজদের শাসন শুরু হয় তোমার হচ্ছে 1757 সালে, যেটা শেষ হয় হচ্ছে 1947 সাল পর্যন্ত। এই 1757 থেকে 1947 সাল পর্যন্ত যেই সময়টা, সেই ইংরেজ শাসন আমলের সময়কে আমরা হচ্ছে উপনিবেশিক যুগ বলে থাকি। যখন ইংরেজরা আমাদেরকে শাসন করত, ওরা আমাদের নিজের দেশের মানুষ ছিল না, তাও ওরা আমাদের শাসন করতো, এই সময়টাকেই বলা হচ্ছে কি তোমার উপনিবেশিক শাসন আমল। তো উপনিবেশিক শাসন আমল জিনিসটা কি? উপনিবেশিক হচ্ছে গিয়ে তোমার 1757 থেকে 1947 পর্যন্ত ওই যে আমাদের ব্রিটিশ কর্তৃক আমরা শাসনের শিকার হয়েছিলাম সেই জিনিসটা। তো এখানে
এখানে উপনিবেশিক শাসনটা কিভাবে সূচনা হয়েছিল বা কি হয়েছিল মেইনলি দেখো, আমাদের যে ভারতবর্ষ, তৎকালীন ভারতবর্ষ, বর্তমানে আমরা হচ্ছে আলাদা আলাদা দেশ হয়ে গিয়েছি প্রত্যেকে, ভারত পাকিস্তান বাংলাদেশ হয়ে, কিন্তু প্রাচীন কালে হচ্ছে কি আমাদের যে ভারতবর্ষটা পুরো এক ছিল। এবং যখন হচ্ছে তোমার বহির্বিশ্বে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটতেছে, মানুষ হচ্ছে তোমার হচ্ছে বিভিন্ন জায়গায় যাতায়াত করা শুরু করছে, বিশেষ করে ইউরোপ থেকে বণিক সমাজ হচ্ছে নিজেদের জাহাজে করে বিভিন্ন জায়গায় হচ্ছে চলে আসতো। ঠিক তেমনি ভাবে আমাদের ভারতবর্ষে প্রথম আগমন ঘটে ইউরোপীয়দের। ওই ইউরোপীয়দের মধ্যে ডাচ ছিল, তারপর হচ্ছে জার্মানরা ছিল, পর্তুগিজরা ছিল, ঠিক তেমনি ভাবে ছিল হচ্ছে ইংল্যান্ড মানে ব্রিটেনের ব্রিটিশরা। ব্রিটিশরা হচ্ছে এখানে মূলত আসে ব্যবসার উদ্দেশ্যে, কিন্তু একটা সময় ওরা হচ্ছে আমাদের দেশের রাজনীতিতে, আমাদের দেশের শাসন ব্যবস্থায় হস্তক্ষেপ করা শুরু করে। একটা সময় ওদের হচ্ছে নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে লড়াই হয়, সেখানে আবার মির্জাফরের বিশ্বাসঘাতকতায় হচ্ছে নবাব সিরাজউদ্দৌলাকে তারা পরাজিত করতে পারে, এবং পরাজয়ের মাধ্যমে তারা হচ্ছে অফিসিয়ালি আমাদের শাসন করা শুরু করে, যেটা হচ্ছে পরবর্তীতে তোমার 1857 সালের দিকে পুরোপুরি ব্রিটেন গভর্নমেন্টই আমাদের দেশকে কন্ট্রোল করা শুরু করে। তো মোটামুটি আমরা প্রায় 190 বললেও আসলে আমরা 200 বছরই বলি, এই 200 বছরের জন্য 1757 থেকে 1947 সাল পর্যন্ত ইংরেজদের শাসনের শিকার হয়েছিলাম। তারা আমাদের সাথে নানাবিধ বৈষম্য করতো, নানাভাবে আমাদেরকে হচ্ছে গিয়ে তোমার অত্যাচার নির্যাতন করে যেত। সেই সময়টাই হচ্ছে উপনিবেশিক শাসনামল, এবং এই উপনিবেশিক শাসনামলে মেইনলি আমরা হচ্ছে গিয়ে ব্রিটিশদের কর্তৃক শাসন ও শোষণের শিকার হয়েছিলাম। তো এর আগে বাংলার রাজনৈতিক পটভূমিটা কি, বা উপনিবেশিক শাসনের পূর্বাকাল কি, মানে তোমার হচ্ছে উপনিবেশিক শাসন শুরুর আগে বাংলাদেশটা কেমন ছিল। যেমন আমরা জানি আমাদের দেশে প্রচুর হচ্ছে গিয়ে অর্থনৈতিক প্রাচুর্য ছিল, তাই সবার লক্ষ্য ছিল হচ্ছে গিয়ে এই ভারতবর্ষের দিকে। কারণ খ্রিস্টপূর্ব যুগে বহিরাগত আর্য ভাষাভাষী জনগোষ্ঠী হচ্ছে বাংলায় প্রবেশ করেছিল। খ্রিস্টপূর্ব 3য় শতকে বাংলার উত্তরাংশ দখল করে ভারতের মৌর্য সম্রাট অশোক। সে সময় পুণ্ড্রনগর হয় হচ্ছে মৌর্যদের প্রদেশ। মৌর্যদের পর ভারত প্রতিষ্ঠিত হয় গুপ্ত সাম্রাজ্য। তাহলে ফার্স্টে আসছে এখানে হচ্ছে গিয়ে মৌর্য সম্রাট, মৌর্য সম্রাটের পরে আসছে গুপ্ত সাম্রাজ্য। 4 শতকে হচ্ছে উত্তর বাংলা, দক্ষিণ পূর্ব বাংলার কিছু অংশ আবার গুপ্ত সাম্রাজ্যের অধিকারে চলে আসে। তারপর গুপ্তদের পতনের পর 7ম শতকে হচ্ছে বাংলা উত্তর এবং পশ্চিমাঞ্চলে প্রথম বাঙালি শাসক আসে। প্রথম বাঙালি শাসকের নাম হচ্ছে শশাঙ্ক। এই প্রথম বাঙালি শাসক শশাঙ্ক কর্তৃক হচ্ছে স্বাধীন রাজ্য প্রতিষ্ঠিত হয়, এবং একই সময়ে পূর্ব এবং দক্ষিণ পূর্ব বাংলায় বঙ্গ নামে আরেকটি স্বাধীন রাষ্ট্র গড়ে উঠেছিল। তার মৃত্যুর পর শুরু হয় অরাজকতা, যাকে সংস্কৃত ভাষায় বলা হয় মাৎস্যান্বয়ের যুগ। এইটা থেকে তোমাদের হচ্ছে খ নাম্বার, অর্থাৎ তোমার সৃজনশীলের যে অনুধাবনমূলক প্রশ্ন থাকে সেখানে কোয়েশ্চেন আসে অনেক বেশি। অ্যাকচুয়ালি আনসারটা মানে ক্লোজ কোয়েশ্চেনটাতে এমন থাকে, মাৎস্যান্বয়ের যুগ বলতে কি বুঝো। তো এটা হচ্ছে যখন প্রথম বাঙালি শাসক শশাঙ্ক তোমার হচ্ছে মারা যায়। তিনি শশাঙ্ক মারা যাওয়ার প্রায় 100 বছর হচ্ছে বাংলায় এক ধরনের অরাজকতা তৈরি হয়, বিশৃঙ্খলা সৃষ্টি হয়। সেই অরাজকতা এবং বিশৃঙ্খলার সময় যে 100 বছরের সময়কাল ছিল, সেই সময়কালটাকেই হচ্ছে সংস্কৃত ভাষায় বলা হয় মাৎস্যান্বয় যুগ। এরপর হচ্ছে বাঙালিদের দীর্ঘস্থায়ী রাজ্য প্রতিষ্ঠিত হয় 8 শতকের মাঝ পর্বে, এবং প্রায় 400 বছর বাংলাকে হচ্ছে শাসন করেন বাঙালি পাল রাজারা। পালদের পতনের পর 11 শতকের শেষ দিকে আবার বিদেশি শাসনের অধীনে চলে যায় বাংলা। সেখানে কি করে, ভারতের কর্ণাটক থেকে আসা সেন রাজারা হচ্ছে সিংহাসন দখল করে নেয়। সেন শাসনের অবসান ঘটে আবার তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির মাধ্যমে, যিনি হচ্ছে বাংলা রাজা লক্ষণ সেনকে পরাজিত করে মুসলমান শাসনের সূচনা করেন। এবং 1204 থেকে 1206 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলার পশ্চিমে নদিয়া এবং উত্তর বাংলার কিছুটা অংশ বখতিয়ার খলজির দখলে ছিল। পরবর্তীতে 1338 সালে বাংলা জুড়ে হচ্ছে মুসলিম শাসনের বিস্তার করতে থাকে। তো এই সময় বাংলায় টোটাল 3টা অংশে হচ্ছে দিল্লি সালতানাতের প্রদেশ এবং বিভাগ প্রতিষ্ঠিত হয়, যার মধ্যে বিভাগগুলো উত্তর বাংলায় ছিল লাখনৌতি, পশ্চিম বাংলায় সাতগাঁও এবং পূর্ব বাংলায় ছিল সোনারগাঁও নামে পরিচিত। এবং 1338 সালে সোনারগাঁয়ের যে শাসনকর্তা ফখরুদ্দিন মুবারক শাহ, তিনি হচ্ছে দিল্লির সুলতানদের বিরুদ্ধে বিদ্রোহ করে বাংলা স্বাধীনতা ঘোষণা করেন। এভাবে হচ্ছে বাংলায় স্বাধীন সুলতানি যুগের সূচনা হয়। তখন হচ্ছে সুলতানরা বাংলা শাসন করা শুরু করেন, এবং তোমার হচ্ছে ইলিয়াস শাহ উপাধি, দুইটা উপাধি পেয়েছিল, শাহ ই বাঙ্গালা এবং শাহ ই বাঙালিয়ান। স্বাধীন সুলতানি আমলের অপর অন্যতম উল্লেখযোগ্য শাসক ছিলেন হচ্ছে সুলতান আলাউদ্দিন হোসেন শাহ। আচ্ছা, যেটাই হোক, পরবর্তীতে দেখা যায় 1938 সালে তোমার হচ্ছে বাংলায় স্বাধীন সুলতানি শাসনেরও অবসান ঘটে, এবং
এর আগেই হচ্ছে আসলে মুঘল সম্রাটরা দিল্লির সিংহাসন দখল করে ফেলেছিলেন, এবং তোমার হচ্ছে মুঘলরা এসে নিজেদের প্রভাব প্রতিপত্তি দিয়ে হচ্ছে গিয়ে আহ, করতে পারেন। কিন্তু বিহারের যে আফগান শাসক ছিলেন যার নাম ছিল শের খান, তিনি হুমায়ুনকে বাংলা এবং ভারত থেকে বিতাড়িত করে পরবর্তীতে আবার আফগানদের দখলে চলে যায় বাংলা। পরবর্তীতে ভারতের মুঘলরা হচ্ছে আবার সংগঠিত হয় এবং রাজমহলের যুদ্ধে হচ্ছে আফগানদের হারিয়ে তারা আবার সিংহাসন পুনরুদ্ধার করে। সম্রাট আকবরের সময় 1576 থেকে পশ্চিম বাংলা এবং উত্তর বাংলার অনেকটা মুঘলদের অধিকারে আসে। পূর্ব বাংলার পূর্বাংশ আজকের বাংলাদেশ অংশ মুঘলরা সহজে দখল করতে পারেনি। কারণ কি, আমাদের বাংলাতে ছিল 12 ভূঁইয়া নামে পরিচিত পূর্ব বাংলার জমিদার, যারা হচ্ছে মুঘলদের আক্রমণ প্রতিহত করেন। এবং ওরা অনেক চেষ্টা করেও তোমার হচ্ছে আকবরের সেনাপতি মান সিং, তিনি 12 ভূঁইয়াদের নেতা যার নাম হচ্ছে ঈশা খান, এই 12 ভূঁইয়াদের নেতা ঈশা খানকে কখনোই পরাজিত করতে পারেননি। সম্রাট জাহাঙ্গীরের আমলে 1610 সালে হচ্ছে মুঘল সম্রাট ইসলাম চিস্তি চূড়ান্তভাবে এসে 12 ভূঁইয়াদের পরাজিত করেন এবং অধিকার করেন, এবং তৎকালীন দিল্লির সম্রাট জাহাঙ্গীরনগরের নাম অনুসারে জাহাঙ্গীরনগর নামকরণ করা হয় তৎকালীন আমাদের ঢাকা শহরকে। পরবর্তীতে তোমার হচ্ছে মুঘল শাসন প্রায় 18 শতকের মাঝামাঝি পর্যন্ত চলে, এবং এই যে 1757 সালে তোমার হচ্ছে পলাশির যুদ্ধের মাধ্যমে আমাদের এই তোমার হচ্ছে টোটাল পলাশির যুদ্ধের মাধ্যমে এই যে শত রাজা বাচ্চাদের শাসন সবগুলার হচ্ছে শেষ হয়েছে। তো একটা জিনিস এখানে খেয়াল করলে দেখতে পাবা যে এখানে প্রায় বাঙালি বাঙালি আমাদের যে ইতিহাস, সেই ইতিহাস অনুযায়ী আমরা নানা সময় নানাবিধ শাসকদের দ্বারা শোষণের শিকার হয়েছি। নানাবিধ শাসক নানাবিধ সময় হচ্ছে বাংলাকে শাসন করেছে, কখনো একজনের হাতে রাজ্য ব্যবস্থা বা শাসন ব্যবস্থাটা থাকে নাই। বারবার বাংলাদেশের যে ক্ষমতা বা ভারতবর্ষের যেই তোমার হচ্ছে নবাব, তাদের মধ্যে হাত বদল হয়েছে, এবং ফাইনালি সবকিছুর অবসান ঘটে হচ্ছে 1757 সালে নবাব সিরাজউদ্দৌলার পলাশির যুদ্ধে পরাজয়ের মধ্য দিয়ে। এরপর থেকে আমরা হচ্ছে চলে যাই এই উপনিবেশিক যুগে, যেটা হচ্ছে বাংলা ইউরোপীয়দের আগমন এবং বাণিজ্য বিস্তার পাঠ হিসাবে লেখা হয়েছে। দেখো, 1894 সালে পর্তুগিজ নাবিক যার নাম হচ্ছে ভাস্কো দা গামা, তিনি হচ্ছে সমুদ্রপথে বাণিজ্য বিস্তারের লক্ষ্যে ভারতের কালিকট বন্দরে আসেন। এর মধ্যে দিয়ে কি হয়, ভারতবর্ষ বিশ্ব বাণিজ্য বিস্তারের প্রতিযোগিতার একটা ক্ষেত্রে পরিণত হয়। ভারতবর্ষতে কিন্তু তোমার হচ্ছে আহ আমাদের দেশে খাবার দাবার কৃষিকাজ সবকিছুতে অনেক বেশি তোমার হচ্ছে প্রসারিত ছিল। সেই জন্য এই দেশে যে স্বাভাবিকভাবেই প্রত্যেকের নজরে পড়তে থাকে, এবং সেই থেকেই আমরা দেখতে পারি যে এখানে হচ্ছে গিয়ে তোমার মানুষের আগমন শুরু হয় বিভিন্ন ইউরোপ থেকে, তারপর হচ্ছে অন্যান্য দেশ থেকে তোমার হচ্ছে বাণিজ্যিক ব্যবসায়ী বাণিজ্য করার উদ্দেশ্যে আর কি ব্যবসায়ীদের আগমন শুরু হয়। যেমন দেখো এখানে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যেটা হচ্ছে হল্যান্ড বা নেদারল্যান্ড থেকে আসে, ডেনিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ডেনমার্ক থেকে আসে, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এরকম অনেক বাণিজ্যিক কোম্পানি হচ্ছে আমাদের দেশে আস্তে আস্তে জায়গা করে নিতে থাকে, এবং এদের অধিকাংশের লক্ষ্য ছিল হচ্ছে ভারতবর্ষ। আবার তার মধ্যে মেইন উদ্দেশ্য ছিল বাংলার যে সিল্ক এবং মিহি কাপড় এবং মশলা। আমরা কিন্তু সারা বিশ্বে তখন মশলার জন্য অনেক বেশি পরিচিত ছিলাম। ওই জিনিসগুলোকে হচ্ছে নিজেদের করায়ত্ত করার জন্যই হচ্ছে এইসব ইউরোপ থেকে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের আগমন ঘটে, এবং বিদেশি বাণিজ্যরা দেশের শ্রমিকদের খাটিয়ে হচ্ছে বড় বড় শিল্প কারখানা স্থাপন করেন। এবং ব্যবসার ক্ষেত্রে সবচেয়ে বেশি পর্তুগিজরা ভূমিকা থাকলেও পরবর্তীতে ইংরেজদের ভূমিকাটাই বেশি প্রাধান্য পায়, এবং ফরাসি ওলন্দাজরাও হচ্ছে বাংলায় কারখানা স্থাপন করেন। তবে এখানে তোমার হচ্ছে দেখা যায় কি, ইং ইংল্যান্ডের যে ব্রিটিশরা ছিলেন তারাই হচ্ছে সবচেয়ে বেশি কাজ করতেন। যেমন একজন তোমার হচ্ছে কি পর্যটক বার্নিয়ার লিখেছেন, শুধু কাশিম বাজারে পরে 22,000 ব্যাল সিল্ক উৎপাদিত হতো, প্রায় 22,000 ব্যাল সিল্ক উৎপাদিত হতো আর কি। তারপর হচ্ছে এখান থেকে আমরা দেখি যে তোমার হচ্ছে অনেকগুলা গ্রাম ক্রয় করে ফেলছে তারা, গ্রাম ক্রয় করে হচ্ছে সেগুলাকে নানাবিধ নাম দেয় এবং তারা নিজেদের ব্যবসার প্রচার করতে থাকে। তো এরকম ভাবে একটা সময় হচ্ছে যখন ওরা তোমার আমাদের দেশে ব্যবসা করতে করতে ওরা একটা সময় আমাদের দেশের রাজনীতিতে হস্তক্ষেপ শুরু করে। তারা কুঠি কারখানা তৈরি করে এবং সৈন্য রাখে। সৈন্য রাখার ফলে হচ্ছে নবাবের সাথে তাদের বিরোধিতা হয়, কিন্তু পরবর্তীতে যে পলাশির যুদ্ধ হয় সেখানে হচ্ছে নবাবের পলাশির যুদ্ধে মীর জাফর মীর কাসেমের বিশ্বাসঘাতকতার ফলে হেরে যায়। পরবর্তীতে মীর জাফর রাজা হলে ব্রিটিশরা আরো হচ্ছে শাসন ব্যবস্থাটা নিজেদের অধিকার মানে আরো বেশি নিজেদের হাতে নিয়ে যাওয়ার সুযোগ পায়, কারণ মীর জাফর মীর কাসেম হচ্ছে ব্রিটিশরা যাই বলতো তাদের কথাই শুনতো। তো তখন দেখা যায় কি ইংরেজরাই হচ্ছে আমাদের দেশের উপর কর্তৃত্ব লাভ করে, এবং তারা ইংল্যান্ডে প্রচুর পরিমাণ তোমার হচ্ছে সম্পদ পাচার করতে শুরু করে, এবং এভাবেই হচ্ছে আমাদের যে এক সময়ের সোনার তোমার হচ্ছে দেশ ছিল, এক সময় হচ্ছে আমাদের দেশে এত বেশি উন্নত প্রসারিত ছিল, সেই ধারাটা আর অব্যাহত রাখতে পারেনি শুধুমাত্র ব্রিটিশদের তোমার হচ্ছে
এর জন্য, অত্যাচারের জন্য এবং নির্যাতনের জন্য। তো এখানে বাংলার উপনিবেশিক শক্তি বিজয় কিভাবে লাভ করে? এখানে বিজয় লাভ করার মূল কারণ হচ্ছে নবাব আলীবর্দী খাঁ, যিনি ছিলেন হচ্ছেন একজন তোমার মুঘল সম্রাট। তিনি মারা যাওয়ার পর তার প্রিয় নাতি নবাব সিরাজউদ্দৌলা, তিনি মাত্র 22 বছর বয়সে হচ্ছে সিংহাসনে বসেন। কিন্তু এই 22 বছর বয়সে সিংহাসনে বসে সাথে সাথে উনি হচ্ছে এক দিক দিয়ে ইংরেজি শক্তি এবং অন্য দিক দিয়ে হচ্ছে গিয়ে নিজের আশেপাশের মানুষদের ষড়যন্ত্রের মধ্যে পড়ে যান, এবং যার ফলে তিনি হচ্ছে আহ তোমার ওনার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্রকারী ছিলেন, যেমন তার খালা খসিটি বেগম, মানে নবাব সিরাজউদ্দৌলার খালা খসিটি বেগম, তারপর হচ্ছে সেনাপতি, তার নিজের সেনাপতি মীর জাফরের মতো ঘনিষ্ঠজন হচ্ছে তার বিরুদ্ধে তোমার ষড়যন্ত্রে লিপ্ত হয়। এবং উনি একদিক দিয়ে রাজপ্রাসাদের দিক থেকে ও চাপে পড়তে থাকেন, বাইরে থেকেও চাপে পড়তে থাকেন। ফাইনালি হচ্ছে যখন ওনার ব্রিটিশদের সাথে হচ্ছে যুদ্ধ করতে হয়, যেটা হয়েছিল হচ্ছে 1757 সালের 23শে জুন পলাশীর আম্র কারণে, সেই যুদ্ধে বাংলা, বিহার এবং উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলার পরাজয় এবং মৃত্যু ঘটে, এবং ইংরেজদের হাতে হচ্ছে গিয়ে বাংলা আর পতন ঘটে, যার ফলে সেখান থেকে হচ্ছে গিয়ে তোমার উপনিবেশিক শাসনের সূচনা হয়ে যায়। কিন্তু এক্ষেত্রে যে ব্যাপারটা লক্ষণীয়, মীর জাফর যে নবাব সিরাজউদ্দৌলার সাথে বিশ্বাসঘাতকতা করেছিলেন, সেই বিশ্বাসঘাতকতার বিনিময়ে নবাব সিরাজউদ্দৌলাকে হচ্ছে ব্রিটিশ সেনাপতি রবার্ট ক্লাইভ হচ্ছে গিয়ে তোমার রাজা বানান। কিন্তু প্রকৃতপক্ষে বাংলা শাসন ব্যবস্থা তখন পুরোপুরিভাবে পরিচালনা করতেন হচ্ছে রবার্ট ক্লাইভ। মীর জাফর ছিল ওনার হাতের পুতুলের মতো। রবার্ট ক্লাইভ যাই বলতেন, লর্ড ক্লাইভ যা বলতেন, রবার্ট তোমার হচ্ছে মীর জাফর সেই কথাটাই শুনতো আর কি। তো এভাবে হচ্ছে তোমার আমাদের দেশে একটা ভিনদেশী বাণিজ্যিক কোম্পানি পরবর্তীতে উপনিবেশিক শাসনের সূচনা করে ফেলে। এই উপনিবেশিক শাসনের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা তোমার হচ্ছে নানা ধরনের ওই তোমার হচ্ছে শোষণ এবং তোমার হচ্ছে অত্যাচারের শিকার হয়েছি। যেমন এখানে বক্সারের যুদ্ধের পর 1765 সালে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর, যেটা হচ্ছে রবার্ট ক্লাইভ, তাদের মধ্যে একটা চুক্তি হয়। এখানে ক্লাইভ হচ্ছে বাংলা নবাবের উপর শাসন এবং বিচার বিভাগের দায়িত্ব অর্পণ করেন, আর প্রতিরক্ষার দায়িত্ব ন্যস্ত করেন কোম্পানির উপর। দ্যাট মিনস ওরা দুইজন একসাথে মিলে দেশকে চালাবে, যেন এটাকে বলা হয় হচ্ছে দ্বৈত শাসন। ক্লাইভ কি করতেছিল? ক্লাইভ হচ্ছে নবাবের উপর শাসন আর বিচার বিভাগের ক্ষমতা দিয়ে প্রতিরক্ষার দায়িত্ব হচ্ছে কোম্পানির উপর নিয়ে নেন, মানে ওনার সৈন্যরা হচ্ছে প্রতিরক্ষার কাজ করবে, এরকম একটা চুক্তি স্বাক্ষরিত করেন। এই চুক্তিটাকেই বলা হয় হচ্ছে গিয়ে তোমার দ্বৈত শাসন। এবং এই দ্বৈত শাসন ছিল হচ্ছে দেশের মানুষের জন্য একটা চরম অভিশাপের নাম। কারণ এখানে ওই তোমার ইংরেজরা কি করে, আমাদের দেশের কর আদায় করার, রাজস্ব আদায় করার একটা ক্ষমতা পেয়ে যায়, এবং এই রাজস্ব আদায়ের ক্ষমতা পাওয়ার সাথে সাথে ওরা হচ্ছে কি করে, অতিরিক্ত কর আরোপ করা শুরু করে আমাদের জনগণের উপর। পাশাপাশি কোম্পানি হচ্ছে কর্মচারীদের অর্থের একটা লোভ বাড়তে থাকে। এবং তখন তোমার হচ্ছে যে ইউরোপ কান্ট্রিগুলো, ওগুলোতে হচ্ছে গিয়ে সাদা জামা কাপড় পোশাক পরার অনেক ছল ছিল এবং নীল অনেক বেশি লাগতো। সেই জন্য আমাদের দেশের কৃষকদের বাধ্য করা হতো কম দামে নীলের বীজ কিনে সেগুলো চাষ করে আবার কম দামে বিক্রি করতে। তাদেরকে ইভেন এমনও ছিল যে তাদেরকে হচ্ছে গিয়ে তোমার আম, আম, ফসল যেটা হচ্ছে ধান চাল, এগুলো চাষই করতে দেওয়া হতো না। এবং এরকম একটা দেখা যাচ্ছে যে অতিরিক্ত করের চাপে জনগণ এবং কৃষকদের অবস্থা নাবিশ্বাস। ঠিক তখনই আবার 3 বছর পর অনাবৃষ্টির ফলে ফসলের অনেক ক্ষতি হয় এবং নেমে আসে বাংলায় হচ্ছে অনেক দুর্ভিক্ষের একটা খরাল ছায়া, যেটা খ্রিস্টাব্দ হচ্ছে 1770 সাল, কিন্তু বাংলা সনে সেটা হচ্ছে 1176 বাংলা সন। এই 76 এই তোমার হচ্ছে দুর্ভিক্ষটা এতই ভয়ঙ্কর ছিল যে এই দুর্ভিক্ষে বাংলার প্রায় 1/3 লোকের মৃত্যু হয়, এবং এই জিনিসটাকে হচ্ছে 76-এর মনন্তর নামে আখ্যায়িত করা হয় ইতিহাসে। 76-এর মনন্তর বলার কারণ হচ্ছে 1770 খ্রিস্টাব্দ হলেও তোমার 1770 খ্রিস্টাব্দ হচ্ছে ইংরেজ সন, কিন্তু বাংলা হচ্ছে 1176 সালে হয়েছিল। 1176 সালে হওয়াতে তোমার এইটাকে, এই দুর্ভিক্ষটাকে বলা হয় হচ্ছে 76-এর মনন্তর। এবং এই 76 মনন্তরের পেছনে প্রধান কারণ ছিল হচ্ছে ইংরেজদের অতিবৃষ্টি, সরি, অনাবৃষ্টি, যার ফলে হচ্ছে এই দুর্ভিক্ষটা হয়। এবং একটানা 3 বছর এই অনাবৃষ্টিটা ছিল। পাশাপাশি তারপরে হচ্ছে ইংরেজরা এত বেশি লুভি এবং তোমার হচ্ছে অত্যাচারী ছিল যে তারা করের বোঝা একটুও কমাতে চায়নি আর কি। আচ্ছা, যেটাই হোক, পরবর্তীতে হচ্ছে দেখা যায় যে ওরা কিছু কিছু ভালো কাজই করছে। ধীরে 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 কি করে, কতগুলা মানে ভারত শাসনের জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি হচ্ছে বিভিন্ন গভর্নর নিয়োগ করতো। এবার আমরা এখানে লর্ড হচ্ছে ওয়ারেন হেস্টিং, তারপর হচ্ছে লর্ড ওয়েলেসি, উইলিয়াম হার্ডিজ, ডালহৌসি, এরকম অনেক হচ্ছে গভর্নর ছিল। ওরা কিছু কিছু ভালো কাজও করছিল, যেমন ওরা হচ্ছে আমাদের দেশের ডাক, তার, রেল যোগাযোগ এগুলা তৈরি করে দিছিল, এবং আমাদের দেশের বর্তমানে রেল লাইনের বেশিরভাগও কিন্তু ইংরেজরাই তৈরি করছে। যেটাই হোক, পরবর্তীতে তোমার হচ্ছে 1958 সালে
ব্রিটিশ পার্লামেন্টে হচ্ছে ভারত শাসন আইন পাস হয়, এবং সেই ভারত শাসন আইন পাশের মাধ্যমে ডিরেক্টলি তোমার হচ্ছে গিয়ে আহ, ভারত শাসন আইন পাশের মাধ্যমে ডিরেক্টলি যে ব্রিটেনের পার্লামেন্ট ছিল সেটা হচ্ছে গিয়ে ভারতকে শাসন করা শুরু করে। পাশাপাশি 1793 সালে হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করে ব্রিটিশদের অনুগত একটা জমিদার শ্রেণী তৈরি করা হয়। যে জমিদার শ্রেণী প্রকৃতপক্ষে হচ্ছে গিয়ে তোমার ব্রিটিশদের পক্ষে দেশের মানুষের বিপক্ষে গিয়ে কাজ করতো এবং তাদের অত্যাচার নির্যাতন করতো আর কি। ওকে, পরবর্তীতে এই যে উপনিবেশিক যুগটা হয়েছে, সেই উপনিবেশিক যুগে কিন্তু তোমার আহ অনেক কিছু ছিল, যেমন লর্ড উইলিয়াম বেন্টিং, লর্ড হার্জিজ, এরা কিন্তু আবার এদেশে আধুনিক জ্ঞান বিজ্ঞান চর্চারও সূচনা করেন। পাশাপাশি তখন সতীদাহ প্রথা এবং বাল্যবিবাহ রোধ এবং বিধবা বিবাহ প্রবর্তন সহ সামাজিক প্রথা নিবারণে রাজা রামমোহন রায় আর হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কাজ করা শুরু করেন। তবুও তোমার হচ্ছে বৃহত্তর বাঙালি সমাজ ইংরেজ কোম্পানির শাসনে প্রকৃতপক্ষে আসলে শোষিতই হয়েছে। এখানে ওরা আমাদের কল্যাণ যত না করেছে তার থেকে 10 গুণ বেশি ক্ষতি করে দিয়ে গিয়েছে। তো অবশেষে দেখো, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু শুধুমাত্র বাংলা, বিহার বা উড়িষ্যার দখল পেয়েই ক্ষান্ত হয়নি। তাদের লক্ষ্য ছিল পুরাপুরি তোমার হচ্ছে আহ আমাদের এই ভারতবর্ষ, তৎকালীন ভারতবর্ষটাকে দখল করে ফেলা। পরবর্তীতে দেখা যায় কি, তারা হচ্ছে আস্তে আস্তে তোমার হচ্ছে নানা দিকে আধিপত্য বিস্তার করে একটা সময় পুরো ভারতবর্ষকে নিজেদের শাসনের আন্ডারে নিয়ে নেয়। 1857 সালে কোম্পানি শাসনের যখন প্রায় 100 বছর হয়ে গেছে, পলাশির যুদ্ধের প্রায় 100 বছর হয়ে গেছে, তখন হচ্ছে ভারতের বিভিন্ন ব্যারাকে যে ভারতীয় বিভিন্ন সিপাহী ছিল যারা ব্রিটিশদের আন্ডারে কাজ করতো, তাদের মধ্যে হচ্ছে একটা তোমার বিদ্রোহ ছড়িয়ে পড়ে। কিন্তু এই বিদ্রোহ হচ্ছে উন্নত আর দক্ষ সেনাবাহিনীর সাথে মানে ভালো করে ওরা হচ্ছে বিদ্রোহটা করতে পারে না, মানে বিদ্রোহটা একটা সময় ব্যর্থ হয়ে যায়, এবং 1858 সালের 2রা আগস্ট হচ্ছে ব্রিটিশ পার্লামেন্ট ভারত আইন পাশ হয়, যার মধ্যে দিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনের অবসান ঘটে। ব্রিটেন সরকার কি করে, ব্রিটিশ সরকার সরাসরি ভারতের শাসনভার নিজ হাতে গ্রহণ করে। পরবর্তীতে তোমার হচ্ছে ব্রিটিশ শাসন আমলে দেখা যায় কি, অসংখ্য সংখ্যাগরিষ্ঠ মানুষ ছিল কৃষক, কিছু মুষ্টিমেয় জমিদার শ্রেণী ছিল হচ্ছে সুবিধার প্রাপ্ত শ্রেণী। তার মানে দেখা যাচ্ছে আমাদের ম্যাক্সিমাম মানুষই হচ্ছে ব্রিটেনের কর্তৃক যে সরাসরি শাসন, সেখানেও তারা হচ্ছে গিয়ে তোমার অন্যায় অত্যাচার নির্যাতনের শিকার হচ্ছিল। শুধুমাত্র কিছু সংখ্যক মানুষই ছিল যারা হচ্ছে গিয়ে তোমার এই সুবিধা ভোগ করছিল আর কি। তো উপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া এখানে বাংলার নবজাগরণ কিভাবে ঘটলো এবং ব্রিটিশ বিরোধী আন্দোলন কিভাবে তৈরি হলো, সেটার সূচনা হয় হচ্ছে গিয়ে তোমার ওয়ারেন হেস্টিং, যিনি 1781 সালে হচ্ছে গিয়ে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন কলকাতায়। এখন এখানে তোমার হচ্ছে শিক্ষিত করার মধ্যে দিয়ে দেখা যায় কি, আধুনিক শিক্ষার প্রসারে এসে এই যে ইংরেজরা যে হচ্ছে আমাদের শিক্ষিত করা শুরু করলো, এই শিক্ষিত মানুষদের মধ্যে তখন একটা নতুন চেতনার স্ফুরণ করতে থাকে। তাদের হচ্ছে বহুকালের প্রচলিত বিশ্বাসের প্রতি হচ্ছে গিয়ে নতুন একটা ধারণা জন্মে, এবং তারা ভাবতে পারে এবং তারা বুঝতে পারে যে আসলে তো ব্রিটিশরা আমাদের হচ্ছে অত্যাচার করছে, নির্যাতন করছে। তাহলে তারা হচ্ছে এই শিক্ষা গ্রহণ করে সচেতন হয়ে ওঠে এবং ব্রিটিশদের বিরুদ্ধে একসময় হচ্ছে আন্দোলনের সূচনা হয়। এবং তোমার হচ্ছে এখানে একটা এমসিকিউ আসে যে 1757 সালে উচ্চতর শিক্ষা এবং গবেষণা প্রতিষ্ঠান হিসেবে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। তো পরবর্তীতে এখানে হচ্ছে দেখা যায় যে আস্তে ধীরে হচ্ছে মানুষ শিক্ষিত হচ্ছে এবং ধীরে ধীরে হচ্ছে গিয়ে আমাদের বাঙালিরা মনে হচ্ছে গিয়ে চিন্তারও একটা তোমার হচ্ছে সূচনা হচ্ছে যে আমরা তো আসলে উপেক্ষিত হচ্ছি, আমরা আসলে বৈষম্যের শিকার হচ্ছি, সেক্ষেত্রে হচ্ছে আমাদের তাদের বিরুদ্ধে বিদ্রোহ করা উচিত। এবং তখন হচ্ছে জ্ঞান চর্চার পাশাপাশি ভাষা এবং সাহিত্যেরও বিকাশ করতে থাকে। যেমন আমাদের বাংলা সাহিত্যে হচ্ছে বীর মোশাররফ হোসেন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, কাজী নজরুল ইসলাম সহ প্রমুখের অবদান শুরু হয় আর কি। পরবর্তীতে আমরা যে জিনিসটা লক্ষ্য করি যে ব্রিটিশ বিরোধী আন্দোলন শুরু হয় কবে থেকে। ব্রিটিশ বিরোধী আন্দোলন পদে পদে অনেক আন্দোলন হয়েছে, তবে ব্রিটিশ বিরোধী আন্দোলনের চূড়ান্ত বীজ রোপিত হয়েছিল হচ্ছে 1905 সালে বঙ্গভঙ্গ পরিকল্পনার পিছনে। এখন এখানে বঙ্গভঙ্গ পরিকল্পনার মেইন উদ্দেশ্য কি ছিল? এই মেইন উদ্দেশ্য ছিল হচ্ছে গিয়ে তোমার বাংলাকে দুই ভাগে ভাগ করে দেওয়া। ওরা চাচ্ছিল যে তোমার হচ্ছে বাংলা সীমানা তো অনেক বড় ছিল, তো পূর্ব বাংলা, পশ্চিম বাংলা, বিহার, উড়িষ্যা নিয়ে একটা হচ্ছে বৃহত্তর বাংলা হবে, এবং পূর্ব বাংলা কিন্তু তোমার হচ্ছে ভঙ্গ হবে। এবং তাদের একটা প্রস্তাব ছিল যে তারা কি করবে, তারা বাংলাকে হচ্ছে দুই ভাগে ভাগ করবে। ঢাকাকে রাজধানী করে হচ্ছে নতুন প্রদেশ করা হবে এবং এই প্রদেশের নাম হবে পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ। একজন লেফটেন্যান্ট গভর্নর হচ্ছে এই প্রদেশ শাসন করবেন। যুক্তি থাকলেও প্রকৃতপক্ষে বাংলাকে ভাগ করার মেন উদ্দেশ্য ছিল হচ্ছে গিয়ে ভাগ করার মাধ্যমে ইংরেজ শাসকরা হিন্দু এবং মুসলমান সম্প্রদায়ের মধ্যে ভাঙন ধরাতে চাচ্ছিল, এবং হচ্ছে আমরা যারা সচেতন বাঙালি ছিল তৎকালীন, তারা হচ্ছে এই জিনিসটা বুঝে যায়, এবং এই জিনিসটা বুঝে যাওয়ার জন্যই তারা হচ্ছে গিয়ে এই বঙ্গভঙ্গ তোমার হচ্ছে প্রস্তাবের বিরুদ্ধে চলে যায়।
কিন্তু তোমার হয় কি এখানে মুসলমান নেতারা হচ্ছে গিয়ে পূর্ব বাংলা মানে আমাদের তৎকালীন যে তোমার হচ্ছে দেশ, সেখানে হচ্ছে বেশিরভাগ মানুষ মুসলমান ছিল এবং তারা ভাবতো কি পূর্ব বাংলার উন্নতি হবে। কিন্তু যে শিক্ষিত হিন্দুরা ছিল তারা আবার বঙ্গভঙ্গের বিরোধিতা করেন, কারণ তারা ভেবেছিল এটা হচ্ছে দুই সম্প্রদায়ের মধ্যে একটা দূরত্ব বাড়িয়ে দিবে। যেমন তোমার হচ্ছে কলকাতা বা পশ্চিমবঙ্গের দিকে সবাই হচ্ছে গিয়ে মুসলমান আর ওদিক হিন্দু, আর এদিক দিয়ে আমাদের পূর্ব বাংলায় সবাই হচ্ছে মুসলমান। তো এইভাবে ভাগ করে ফেলাটা আসলে সাম্প্রদায়িক ভিত্তিতে ভাগ করে ফেলা এবং সেখান থেকে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি হওয়ার সুযোগ ছিল। তবুও তোমার হচ্ছে মুসলমান নেতারা হচ্ছে হিন্দুদের পরামর্শ সাথে পরামর্শ না করে তোমার হচ্ছে হিন্দু নেতারা মুসলমান নেতাদের সাথে পরামর্শ না করে হচ্ছে গিয়ে বঙ্গভঙ্গের বিরোধিতা করে ফেলেন ডিরেক্টলি। তখন যে মুসলমান নেতারা ছিল তাদের মধ্যে একটা হচ্ছে নতুন ভাবনার সৃষ্টি হয়। এই জন্য তোমার হচ্ছে 1906 সালে ঢাকায় মুসলিম লীগ নামে মুসলমানদের একটা আলাদা সংগঠন প্রতিষ্ঠিত হয়। তবুও 1905 সালে বঙ্গভঙ্গ কার্যকর হয়েছে এবং হওয়ার পরেই হচ্ছে আসলে দুই সম্প্রদায়ের মধ্যে দ্বন্দ্বটা স্পষ্ট হতে থাকে। প্রকৃতপক্ষে 1905 সালে যে তোমার বঙ্গভঙ্গ ছিল ব্রিটিশদের ভাগ করো শাসন করো নীতির অন্যতম বহিঃপ্রকাশ। ব্রিটিশরা যখন দেখলো যে বাঙালিরা সচেতন হয়ে উঠতেছে, মানুষ সচেতন হচ্ছে এবং মানুষ হচ্ছে তাদের বিরুদ্ধে যে কোনো সময় বিদ্রোহ ঘোষণা করতে পারে, তখন ওরা হচ্ছে আমাদের মধ্যেই সাম্প্রদায়িকতার ভিত্তিতে বঙ্গভঙ্গ করে একটা তোমার হচ্ছে গিয়ে প্রবলেম ক্রিয়েট করে ফেলছে, যার ফলে তাদের যিনি যেন কোনো তোমার হচ্ছে বিদ্রোহ ফেস না করতে হয়, উল্টা আমরাই নিজেরা নিজেদের সাথে হচ্ছে গিয়ে দ্বন্দ্বে লেগে যায়। তো পরবর্তীতে দেখা যায় কি বাঙালির হচ্ছে স্বাধিকার আন্দোলন কিভাবে শুরু হয়। বাঙালি হচ্ছে গিয়ে বিনা প্রতিবাদী ইংরেজ শাসকদের কখনোই মেনে নেননি। তারা হচ্ছে ভারতদের বিরুদ্ধে বাংলা এবং ভারতে নানা প্রতিবাদ এবং আন্দোলন হয়েছে। যেমন সিপাহী বিদ্রোহ, যেটা 1757 সালে হয়। 1757 সালের সিপাহী বিদ্রোহ ছিল ব্রিটিশ বিরোধী প্রথম স্বাধীনতা সংগ্রাম, এবং এই স্বাধীনতা সংগ্রাম হয় হচ্ছে কি ওই যে তোমার পশ্চিম বা ব্রিটেনদের ব্যারাকে অবস্থান করা বাঙালি সিপাহীদের মধ্য দিয়ে। এবং এতে বাংলায় সিপাহী মঙ্গল পাণ্ডে, হাবিলদার রজব আলী এই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। কিন্তু সিপাহীদের এই বিদ্রোহে ভারতবর্ষের অন্যান্য অঞ্চলে স্বাধীনচেতা শাসকরাও যোগ দেন, যেমন ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ, তারপর হচ্ছে মহারাষ্ট্রের তাতিয়া টোপি, এরাও ছিলেন। পরবর্তীতে দিল্লির বাদশাহ বাহাদুর শাহ জাফরও হচ্ছে এদের সমর্থন জানিয়েছিলেন। তবে তোমার হচ্ছে এই আন্দোলনটা সফল হয়নি এবং সেই সিপাহী বিদ্রোহে যারা নেতৃত্ব দিয়েছিলেন সবাইকে হচ্ছে পরবর্তীতে দেশদ্রোহী বলে ফাঁসি দিয়ে দেওয়া হয়। যেটাই হোক, 1905 সালে বঙ্গভঙ্গকে কেন্দ্র করে হচ্ছে বাংলা একটা আন্দোলন শুরু হয়। পরবর্তীতে তোমার হচ্ছে এইসব আন্দোলনের মুখে পড়ে বঙ্গভঙ্গ একটা সময় রোধও করা হয়। এই জিনিসটা এখানে যদিও লিখে নাই, তবে যাই হোক, এখানে আমরা যে জিনিসটুকু বুঝতে পারি এখানে হচ্ছে তোমার স্বীকৃত তোমার হচ্ছে যে বাঙালিরা যে আমরা যারা হচ্ছে বা পাকিস্তানিদের এত বেশি অত্যাচার নির্যাতনের শিকার হচ্ছিলাম, তারা হচ্ছে গিয়ে তোমার পরবর্তীতে 1905 সালে বঙ্গভঙ্গকে কেন্দ্র করে হচ্ছে আন্দোলন শুরু করি। এছাড়া এখানে স্বদেশী আন্দোলন, বয়কট আন্দোলন, স্বরাজ আন্দোলন, সশস্ত্র আন্দোলন হয়। এবং এইসব আন্দোলনের মধ্য দিয়ে যেমন একটা আন্দোলন ছিল স্বদেশী আন্দোলন, স্বদেশী আন্দোলনের মধ্য দিয়ে হচ্ছে বিলিতি জিনিসপত্র মানে হচ্ছে ব্রিটেনের জিনিসপত্র, শিক্ষা, তারপর হচ্ছে ব্যবহার করে দেশীয় পণ্য এবং শিক্ষা প্রচলনের কথা বলা হয়। এভাবে হচ্ছে একটা সময় হচ্ছে বিভিন্ন আন্দোলনে বিভিন্ন যুব নেতারা ভূমিকা রাখেন এবং এভাবে হচ্ছে ধীরে ধীরে আমাদের এই বাংলায় ব্রিটিশ বিরোধী একটা আন্দোলন গড়ে উঠতে শুরু করে। পরবর্তীতে তোমার হচ্ছে ব্রিটিশ শাসনের অবসান যেভাবে ঘটে সেটা হচ্ছে আমাদের লাহোর প্রস্তাব এবং পাকিস্তান প্রতিষ্ঠার মাধ্যমে। 1940 সালে লাহোর প্রস্তাবে শেরে বাংলা একে ফজলুল হক লাহোরে হচ্ছে একটা প্রস্তাব উত্থাপন করেন এবং সেই প্রস্তাবে ভারতের সংখ্যাগরিষ্ঠ মুসলমান অধ্যুষিত এলাকাগুলোকে নিয়ে রাষ্ট্র গঠনের কথা বলা হয়। এবং এর ফলে লাহোর প্রস্তাবের উপর ভিত্তি করে পাকিস্তান হচ্ছে গিয়ে পাকিস্তানে সেই প্রস্তাব গ্রহণ করা হয় এবং যার ভিত্তিতে 1947 সালে ভারতবর্ষ ভাগ হয়ে ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন পৃথক রাষ্ট্র লাভ করে। এবং 1947 সালে তোমার হচ্ছে এই যে 20 বছরের 200 বছরের যে ব্রিটিশ শাসন আমল ছিল সেই ব্রিটিশ শাসন আমলের অবশেষে অবসান ঘটে এবং যার ফলে আমরা হচ্ছে ভারত এবং পাকিস্তান নামে দুইটা পৃথক রাষ্ট্র পেয়ে যাই। এবং এই পৃথক রাষ্ট্রগুলা হচ্ছে মেইনলি তোমার লাহোর প্রস্তাবের ভিত্তিতে ধর্মীয় পার্থক্যের চিন্তা করেই করা হয়। এবং এই লাহোর প্রস্তাবের ভিত্তিতে প্রতিষ্ঠিত পাকিস্তান এবং ভারত রাষ্ট্রের মধ্যে আমরা হচ্ছে গিয়ে তোমার পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান হিসেবে ভারতের মাঝামাঝি দুই অংশে ভাগ হয়ে যায়, আমরা বৃহত্তর পাকিস্তানের অংশ হয়ে যাই। তো এটার পিছনে মূল ভূমিকা ছিলেন হচ্ছে হযরত শেরে বাংলা একে ফজলুল হক। তো এর মাধ্যমে হচ্ছে আমাদের বাংলাদেশে আমাদের এই ভারতবর্ষে ব্রিটিশ উপনিবেশিক শাসনের হচ্ছে গিয়ে অবসান ঘটে। তো এটা ছিল হচ্ছে আমাদের অধ্যায় 1 থেকে পড়া। তো এখানে অধ্যায় 1-এ আমরা মোটামুটি যে কাহিনীগুলো দেখছি বা যা যা করেছি সেটা যদি আমরা একটু বিশ্লেষণ করার ট্রাই করি, এখানে আমরা অধ্যায় 1-এ
তোমার হচ্ছে দেখলাম যে উপনিবেশিক শাসনটা কি বাংলাদেশে, ভারতবর্ষে হচ্ছে গিয়ে কার কার শাসন চলেছে, ভারতবর্ষে কোন কোন শাসক কোন কোন সময় শাসন করে গিয়েছে, এবং ফাইনালি ভারতবর্ষ কখন হচ্ছে উপনিবেশিক শাসনে শুরু হয়, উপনিবেশিক শাসন আমলে পরিস্থিতিটা কেমন ছিল, কি ছিল না ছিল, সবকিছু সম্পর্কে একটা মোটামুটি আইডিয়া পেয়েছি। তো এখানে আমরা দেখি আমাদের ফার্স্ট চ্যাপ্টার থেকে কি কি এমসিকিউ বা হচ্ছে এমসিকিউ সংক্ষিপ্ত প্রশ্ন এবং সিকিউ আমাদের পড়তে হবে, যেগুলো পড়লেই আমরা হচ্ছে আনসার করতে পারবো ইনশাল্লাহ। যেমন দেখো 1 নম্বর কোয়েশ্চেন, বাংলায় উপনিবেশিক যুগ ছিল কোনটি? বাংলায় উপনিবেশিক যুগ ছিল হচ্ছে 1757 সাল থেকে 1947 সাল পর্যন্ত। বাংলায় ইউরোপীয় বণিকদের আগমনের উদ্দেশ্য কি ছিল? বাংলায় ইউরোপীয় বণিকদের তোমার আগমনের মেন উদ্দেশ্য ছিল হচ্ছে ব্যবসা বাণিজ্য করা। ওরা কিন্তু শুরুতে দেশ শাসন করতে আসেনি, ওদের প্রধান উদ্দেশ্য ছিল ব্যবসা বাণিজ্য করতে। পাল রাজারা প্রায় কত বছর এদের শাসন করে? পাল রাজারাই হচ্ছে সবচেয়ে লম্বা সময় বা এদের শাসন করে, প্রায় 400 বছরের মতো ওরা হচ্ছে দেশ শাসন করেছিল। বা সর্বপ্রথম কোন মুঘল সম্রাট হচ্ছে ঢাকা দখল করে? সর্বপ্রথম মুঘল সম্রাট জাহাঙ্গীর হচ্ছে ঢাকা দখল করেন এবং তিনি ঢাকার নাম বদলে জাহাঙ্গীরনগর নামকরণ করেন। সম্রাট অশোক বাংলার উত্তরাংশ দখল করেন কখন? উনি হচ্ছেন খ্রিস্টপূর্ব 3য় শতকে হচ্ছে গিয়ে তোমার বাংলার উত্তরাংশ দখল করেছিলেন। কত সালে পলাশীর যুদ্ধ সংঘটিত হয়? 1757 সালের 23শে জুন পলাশীর আম্রকাননে হচ্ছে পলাশীর যুদ্ধ অনুষ্ঠিত হয়। দক্ষিণ ভারতের কর্ণাটক থেকে বাংলা সিংহাসন কারা দখল করে? সেন রাজারা এসে হচ্ছে কি দক্ষিণ ভারতের কর্ণাটক থেকে আমাদের বাংলা সিংহাসন দখল করেন। উপনিবেশিক শাসনের বৈশিষ্ট্য কি? চিরস্থায়ী শাসন প্রতিষ্ঠা করতে না আসা। হ্যাঁ, চিরস্থায়ী শাসন কেউ প্রতিষ্ঠা করতে চায় না। নিজ দেশে ধন সম্পদ পাচার করা, এটাও ঠিক। অলাভজনক মনে হলে নিজ দেশে ফিরে যাওয়া। হ্যাঁ, যারা উপনিবেশিক শাসন করে তারা যদি মনে করে এটা লাভজনক না, তাহলে তারা দেশ ছেড়ে যায়। তাহলে ক্ষেত্রে আমাদের উত্তর হচ্ছে সবগুলা। ভাস্কো দা গামা কোন দেশের নাগরিক ছিলেন? ভাস্কো দা গামা হচ্ছে পর্তুগিজ নাবিক ছিলেন, যিনি 1498 খ্রিস্টাব্দে হচ্ছে প্রথম ভারতবর্ষে আসেন। ইংরেজ কোম্পানিগুলোর গভর্নর হিসেবে কে হুগলিতে আসেন? উইলিয়াম হ্যাজেস হচ্ছে কি তোমার এই ইংলিশ কোম্পানিগুলোর গভর্নর হিসেবে হুগলিতে এসেছিলেন। বাংলার যেসব ইউরোপীয় ব্যবসায়ীরা বাণিজ্য করতে এসেছিল তাদের মধ্যে আছে পর্তুগিজ, ফার্সি, সবাই ছিল। সবাই হচ্ছে প্রায় ইউরোপের বেশিরভাগ কান্ট্রি থেকে হচ্ছে আমাদের দেশেই শাসকের উদ্দেশ্যে ব্যবসার উদ্দেশ্যে ব্যবসায়ীরা আসছিল। বর্গী কাদেরকে বলা হতো? বর্গী হচ্ছে মারাঠাদের বলা হতো। 76-এর মন্বন্তর ঘটে কখন? 76-এর মন্বন্তর ঘটে হচ্ছে বাংলা 1176 সালে। আর হচ্ছে এখানে দেখো, তোমাকে যদি বাংলা সাল বলা হয় তাহলে 76-এর মন্বন্তর ঘটে হচ্ছে 1176 সালে। আর যদি খ্রিস্টাব্দ বা ইংরেজ সন বলা হয় তাহলে সেটা হচ্ছে 1770 সালে। আর যদি ডিরেক্ট এরকম কোয়েশ্চেন আসে 76-এর মন্বন্তর ঘটে কখন, তখন সবসময় খ্রিস্টাব্দর আনসারই দিবা, কারণ পুরো বিশ্বে খ্রিস্টাব্দটাকেই বেশি ফলো করা হয়, ইংরেজ সন যেটাকে এইটাকেই বেশি ফলো করা হয়। তাহলে 1757 সালে। কে বাংলার দ্বৈত শাসন ব্যবস্থা চালু করেন? বাংলার দ্বৈত শাসন ব্যবস্থা চালু করেন হচ্ছে রবার্ট ক্লাইভ। ভারতবর্ষের শেষ মুঘল সম্রাট কে ছিলেন? ভারতবর্ষের শেষ মুঘল সম্রাট ছিলেন হচ্ছে বাহাদুর শাহ জাফর। মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠিত হয়? মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় হচ্ছে বঙ্গভঙ্গের প্রস্তাবের সময় 1905 সালে। বাংলার সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দেন কে? বাংলার সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন মঙ্গল পান্ডে। ব্রিটিশ বিরোধী আন্দোলনের ভিত্তি কি? ব্রিটিশ বিরোধী আন্দোলনের ভিত্তি হচ্ছে গিয়ে বঙ্গভঙ্গ আন্দোলন আর হচ্ছে স্বদেশী আন্দোলন। বয়কট আন্দোলনটা আসলে ভিত্তি হিসেবে ঠিক বলা যায় না, তাহলে এখানে আমার উত্তর হচ্ছে বঙ্গভঙ্গ আন্দোলন এবং স্বদেশী আন্দোলন। মিস্টার জামান একজন সমাজসেবা কর্মকর্তা, তিনি মনে করেন ব্রিটিশ আমলে যেমন বাংলার নবজাগরণ ঘটেছিল তেমনি ভাবে আবার নবজাগরণ ঘটাতে হবে। আচ্ছা, উদ্দীপকে বর্ণিত নবজাগরণের অংশ হিসেবে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কবে? কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় হচ্ছে 1857 সালে। মিস্টার জামান ব্রিটিশ আমলে নবজাগরণের ক্ষেত্রে যাদেরকে ইঙ্গিত করেছেন, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। লর্ড ক্যানিং তো ওদেরই গভর্নর ছিল, তাহলে আমাদের ছিল হচ্ছে নবজাগরণের প্রতীক হিসেবে রাজা রামমোহন রায় আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যারা হচ্ছে বিধবা বিবাহ, বাল্য বিবাহ, তারপর সতীদাহ প্রথা এগুলা ক্যান্সেল মানে বিধবা বিবাহ হচ্ছে প্রবর্তন করেন, সতীদাহ প্রথা আর বাল্য বিবাহ প্রথাটাকে হচ্ছে ওনারা বাতিল করার চেষ্টা করেন। এরপর আসবে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন। একটা জিনিস মনে রাখবো, সংক্ষিপ্ত প্রশ্ন দিয়ে কিন্তু আমাদের 2 করে নাম্বার, প্রত্যেকটা সংক্ষিপ্ত প্রশ্ন আমাদের 2 নাম্বার করে।
তো এখানে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের সাথে উত্তরগুলো দেয়া আছে এবং এখানে যতটুকু লেখা আছে ততটুকু লেখাই ইনাফ। সংক্ষিপ্ত প্রশ্নের জন্য তোমাকে এক পেজ কখনোই লিখতে হবে না। সংক্ষিপ্ত প্রশ্ন মানেই তুমি ওটাকে সংক্ষিপ্ত ছোটভাবে কতটুকু আনসার করতে পারো ওই জিনিসটা। তো সেক্ষেত্রে আমরা কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন এত লেন্দি করতে যাব না। যেমন এখানে তোমাদের আমি প্রত্যেকটা আনসার দিয়ে দিয়েছি। প্রথম কোয়েশ্চেন, মাৎস্যন্যের যুগ সম্পর্কে লিখো। মাৎস্যন্যের যুগটা কি ছিল? মাৎস্যন্যের যুগ ছিল হচ্ছে তোমার রাজা শশাঙ্কর মৃত্যুর পরে বাংলায় হচ্ছে দীর্ঘ কোনো শক্তিশালী শাসক ছিল না এবং বাংলায় হচ্ছে একটা তোমার অরাজকতার সময় সৃষ্টি হয়, প্রচুর বিশৃঙ্খলা ছিল তখন। সেই জন্য এই সময়কে হচ্ছে মাৎস্যন্যের যুগ বলা হয় এবং সংস্কৃত ভাষায় হচ্ছে বড় মাছ ছোট মাছকে খেয়ে ফেলে এমন অরাজকতার সময় নির্দেশ করা হয়। এই সময় বাংলা বহু রাজ্যে বিভক্ত হয়ে পড়েছিল, আসলে কোনো শৃঙ্খলাই ছিল না, এক একজন এক এক দিক থেকে বাংলা দখল করতে শুরু করে এবং কোনো শক্তিশালী সাম্রাজ্য তখন গড়ে ওঠেনি ওই 100 বছর আর কি। সেই জন্য সেটাকে মাৎস্যন্যের যুগ বলা হয়েছে। বিদেশি বণিকরা বাংলায় কিভাবে মুনাফা অর্জন করত? বিদেশি বণিকরা হচ্ছে স্থানীয় শ্রমিকদেরকে কাজে লাগিয়ে বড় বড় শিল্প কারখানা স্থাপন করত। এখান থেকে তারা সিল্ক মিহি কাপড় উৎপাদন করে প্রচুর মুনাফা করত এবং এভাবে তারা হচ্ছে বাংলার অর্থনৈতিক সম্পদ পুরাটা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছিল। নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্রে কারা জড়িত ছিল? নবাব সিরাজউদ্দৌলা, যিনি হচ্ছে নবাব আলীবর্দী খান মৃত্যুর পর সিংহাসনে আরোহণ করেন, তার বিরুদ্ধে তার আপন খালা ঘসেটি বেগম, তার সেনাপতি মীর জাফর, জগৎ শেঠ, উমিজাদ, এছাড়া ইংরেজরা সবাই জড়িত ছিল। প্রায় তিনি হচ্ছে দুইমুখী একটা ষড়যন্ত্রের শিকার হন, যেখানে তার নিজের আপনজনও তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে থাকে, আবার রাজপ্রাসাদের বাইরে থেকে ইংরেজরাও তার বিরুদ্ধে হচ্ছে গিয়ে ষড়যন্ত্র করতে থাকে। দ্বৈত শাসন সম্পর্কে ধারণা দাও। দ্বৈত শাসন জিনিসটা কি? তোমার 1765 সালে মোগল সম্রাট দ্বিতীয় যে শাহ আলম, ওনার সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানির রবার্ট ক্লাইভ হচ্ছে একটা চুক্তি স্বাক্ষর করেন, যেখানে রাজস্ব আদায়ের দায়িত্ব হচ্ছে কোম্পানির হাতে থাকে আর অপরদিকে বিচার এবং শাসনের দায়িত্ব নবাবের উপর ন্যস্ত হয়। বেসিক্যালি এইরকম বাজে একটা চুক্তি ছিল যে সব টাকা পয়সা পাবে ইংরেজরা, কিন্তু সব কাজ করবে হচ্ছে বাঙালি শাসকরা। এটা হচ্ছে গিয়ে তোমার দ্বৈত শাসন আর কি। 76-এর মন্বন্তরের কারণ সংক্ষেপে লিখো। 76-এর মন্বন্তরের প্রধান কারণ ছিল হচ্ছে 3 বছরের খরা এবং ফসল হানি, যার ফলে হচ্ছে মানুষ অতিরিক্ত এবং পাশাপাশি কৃষিজীবীরা হচ্ছে অতিরিক্ত করের চাপে পুরোপুরি নিঃস্ব হয়ে যায় এবং খাদ্যের একটা চরম অভাব দেখা দেয়, যার ফলে হচ্ছে গিয়ে বাংলার প্রায় 1/3 লোক অনাহারে মারা যায়। এবং এই 76-এর মন্বন্তর হয়েছিল হচ্ছে 1770 খ্রিস্টাব্দে। এই সালটা মাস মনে রাখবা, কারণ এখানে হচ্ছে 76 দেখে অনেকে পাবে 1776 হবে, আসলে খ্রিস্টাব্দ হচ্ছে 1770 আর বাংলা সন হচ্ছে গিয়ে 1176। এটাকে বলা হয় বঙ্গাব্দ। বঙ্গাব্দ হচ্ছে গিয়ে তোমার 1776 সালে হবে। আচ্ছা, 1905 সালে বঙ্গভঙ্গের প্রধান কারণ সংক্ষেপে লিখো। 1905 সালে বঙ্গভঙ্গের প্রধান কারণ ছিল হচ্ছে মানে ব্রিটিশদের মূল বক্তব্য ছিল ওরা সুশাসন প্রতিষ্ঠা করতে চায় এবং এই সুশাসন প্রতিষ্ঠা করার লক্ষ্যে হচ্ছে তারা বাংলাকে দুই ভাগে ভাগ করে ঢাকাকে রাজধানী করে নতুন প্রদেশ করতে চায়। যুক্তি থাকলেও এটার মাধ্যমে আসলে ব্রিটিশ বিরোধী আন্দোলনকে বিভক্ত করাই হচ্ছে ওদের মূল উদ্দেশ্য ছিল। সুশাসন করার কোনো উদ্দেশ্য ছিল না ওদের। ওদের মূল উদ্দেশ্য ছিল হচ্ছে কি বাঙালিরা যে এই ব্রিটিশ বিরোধী আন্দোলন হচ্ছে সেটাকে যেন বিভক্ত করে দেওয়া যায়, নিজেদের মধ্যে একটা সাম্প্রদায়িক প্যাচ দাঙ্গা লাগিয়ে দেওয়া যায়। যদিও তারা এটাকে নাম দিয়েছিল যে তারা হচ্ছে সুশাসন প্রতিষ্ঠা করতে চায়। আচ্ছা, লাহোর প্রস্তাব সম্পর্কে সংক্ষেপে লিখো। লাহোর প্রস্তাব জিনিসটা কি? লাহোর প্রস্তাব জিনিসটা হচ্ছে লাহোরে 1940 সালে শেরে বাংলা একে ফজলুল হক হচ্ছে একটা প্রস্তাব উপস্থাপন করেন, যে প্রস্তাবে তিনি হচ্ছে ভারতের মুসলমান সংখ্যাগরিষ্ঠ এলাকাগুলোকে নিয়ে একটা পৃথক রাষ্ট্র গঠনের কথা বলেন এবং এটি কিন্তু এদেশের মানুষ ব্যাপকভাবে সমর্থন করে। পরবর্তীতে এই প্রস্তাব সংশোধিত হয়ে পাকিস্তান প্রস্তাবে রূপান্তরিত হয় এবং এই প্রস্তাবের উপর ভিত্তি করে 1947 সালে হচ্ছে ভারতবর্ষকে ভেঙে ভারত এবং পাকিস্তান নামে দুটি পৃথক রাষ্ট্র গঠন করা হয়, যেখানে পাকিস্তান আবার পূর্ব এবং পশ্চিম পাকিস্তানে ভারতের দুই পাশে বিভক্ত ছিল এবং আমরা পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছিলাম তৎকালীন। ওকে, তো এগুলো ছিল হচ্ছে এই চ্যাপ্টারের তোমার হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। এখন যদি আমরা এই চ্যাপ্টারে কতগুলো সিকিউ এ দেখি, তোমার সিকিউ এর মধ্যে ফার্স্ট অফ অল আছে হচ্ছে জনাব হাসান একজন ব্যবসায়ী, তিনি কামার পুকুর এলাকায় কিছু কারখানা প্রতিষ্ঠা করেন। তিনি তার কারখানার পণ্যগুলো অন্য এলাকায় বিক্রি করেন। তিনি জানতে পারেন রহমতগঞ্জ ব্যবসার জন্য একটি উত্তম জায়গা, তিনি সেখানে ব্যবসা শুরু করেন। পরে অন্য এলাকার ব্যবসায়ীরাও রহমতগঞ্জ ব্যবসা করতে শুরু করে। কাজল দিঘি এলাকায় ব্যবসায়ী গিবসন রহমতের চেয়ারম্যানের কাজে হস্তক্ষেপ করা শুরু করেন। পরিশেষে জনাব গিবসন রহমতগঞ্জের চেয়ারম্যানের ক্ষমতা দখল করে শাসন শুরু করেন। আচ্ছা, তো মাৎস্যান্বয় কি? মাৎস্যান্বয় হচ্ছে একটা অরাজকতার যুগ, যেটা বাংলাদেশে প্রায় মানে ভারতবর্ষে প্রায় হচ্ছে 100 বছরের মতো স্থায়ী ছিল। এখানে মাৎস্যান্বয় বলতে হচ্ছে রাজা শশাঙ্কের মৃত্যুর পরে যে অরাজকতার যুগ আছে সেই জিনিসটাকে বোঝানো হয়েছে। এটা একটা সংস্কৃত শব্দ।
বাংলার মানুষ ব্রিটিশদের শাসন পছন্দ করেনি কেন? বাংলার মানুষ ব্রিটিশদের শাসন পছন্দ করেনি কারণ ব্রিটিশরা হচ্ছে বাঙালিদের নানাভাবে অত্যাচার এবং নির্যাতন করত। তারা অনেক লোভী ছিল এবং তারা শুধু নিজেদের লাভের কথা চিন্তা করে বাঙালিদেরকে নানা রকম কাজে তোমার হচ্ছে অত্যাচার নির্যাতন করতো, যার ফলে বাঙালিরা তাদেরকে কখনোই হচ্ছে পছন্দ করেনি। রহমতগঞ্জ ব্যবসায়ীদের ব্যবসায় তোমার পাঠ্য বইয়ের কোন বিষয়টিকে নির্দেশ করছে? দেখো, রহমতগঞ্জ ব্যবসায়ীরা কি করেছে, কাজলদিঘি এলাকায় ব্যবসায়ী গিবসন রহমানগঞ্জের চেয়ারম্যানের কাছে হস্তক্ষেপ করা শুরু করেন। পরিশেষে আচ্ছা না, ফার্স্ট অফ অল হচ্ছে রহমানগঞ্জ ব্যবসার একটা উত্তম এলাকা ছিলেন এবং তিনি সেখানে ব্যবসা শুরু করেন। পরে অন্য এলাকার ব্যবসায়ীরাও হচ্ছে রহমতগঞ্জে ব্যবসা শুরু করেন। তাহলে এখানে রহমতগঞ্জে ব্যবসায়ীদের ব্যবসায় পঠিত বইয়ের কোন দিকটাকে ইঙ্গিত করা হচ্ছে? এখানে আমাদের যে রহমতগঞ্জের তোমার হচ্ছে ব্যবসা, সেই রহমতগঞ্জের ব্যবসায়ীদের ব্যবসার সাথে যে ইউরোপ থেকে যে বিভিন্ন দেশের মানুষরা এসে হচ্ছে গিয়ে আমাদের দেশে ব্যবসা বাণিজ্য করা শুরু করে, সেই জিনিসটার সাথে মিল রয়েছে। তাহলে আমরা বলতে পারি এখানে হচ্ছে ইউরোপীয়দের ব্যবসায়িক যে বিস্তার, ইউরোপীয় বাণিজ্য বিস্তারের যে বিষয়টা, ইউরোপীয়রা আমাদের দেশকে লাভজনক মনে করে আমাদের দেশের সিল্কের কাপড়, মশলা এগুলোর জন্য হচ্ছে আমাদের দেশে আসা শুরু করে। ঠিক তেমনি ভাবে যেমন রহমতগঞ্জে হচ্ছে গিয়ে তোমার রহমতগঞ্জে হচ্ছে অন্যান্য এলাকার ব্যবসায়ীরা এসে ব্যবসা শুরু করেন। তাহলে উদ্দীপকের জিনিসটা হচ্ছে আমার পাঠ্য বইয়ের ইউরোপীয় বাণিজ্য বিস্তার আরো ইয়ে করে লিখলে ভারতবর্ষে ইউরোপীয় বাণিজ্য বিস্তার জিনিসটাকে ইঙ্গিত করছে। জনাব গিবসনের কাজের সাথে তোমার পাঠ্য বইয়ের যে ধারণাটির মিল আছে তার প্রভাব বাংলায় সুদূর প্রসারী হয়েছিল। দেখো, জনাব গিবসনের কি করেছেন, জনাব গিবসন হচ্ছে চেয়ারম্যানের কাছে হস্তক্ষেপ করে এবং অবশেষে চেয়ারম্যানের ক্ষমতা দখল করে শাসন শুরু করে। তাহলে এখানে জনাব গিবসন হচ্ছে কি করেছেন, নিজের উপনিবেশিক শাসন সৃষ্টি করেছেন এবং এই শাসনের সাথে পাঠ্য বইয়ের যে ধারণাটার মিল আছে রয়েছে সেটা হচ্ছে কি, যে তোমার ব্রিটিশদের কর্তৃক ভারতবর্ষকে শাসন, এবং এটার প্রভাব কিন্তু বাংলায় সুদূর প্রসারী হয়েছিল। যেমন এটার ফলে বাঙালি প্রায় 200 বছরের একটা তোমার হচ্ছে সময়ের মতো ব্রিটিশদের শাসনের শিকার হয়েছিল। ব্রিটিশরা তখন এই 200 বছর বাঙালিদের শাসন করতো এবং এই শাসনের ফলে বাঙালিরা হচ্ছে গিয়ে তোমার নানাভাবে অত্যাচারের শিকার হচ্ছিল, নির্যাতনের শিকার হচ্ছিল এবং বাংলার যে একসময় তোমার হচ্ছে এত সুদূর প্রসারী আর্থিকভাবে এত শক্তিশালী ছিল সেই জিনিসটা হচ্ছে এখানে ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে অনেক ধরনের তোমার হচ্ছে বিপ্লব সংগঠিত হয়, ব্রিটিশদের বিরুদ্ধে অনেক ধরনের আন্দোলন হয়। ফাইনালি হচ্ছে আমরা 1947 সালে ব্রিটিশদের এই আন্দোলন থেকে মুক্তি লাভ করি। তাহলে উদ্দীপকে যে তোমার হচ্ছে ক্ষমতা হস্তান্তর দখল করার জিনিসটা আছে সেটার সাথে আমাদের পাঠ্য বইয়ের যে ব্রিটিশ শাসন আমলের মিল রয়েছে সেটাও মানে মিল রয়েছে, এবং সেই ব্রিটিশ শাসন আমলটা আমাদের জন্য অনেক সুদূর প্রসারী একটা প্রভাব দিয়ে গিয়েছে, যেটা আমাদেরকে খুব মারাত্মকভাবে তোমার হচ্ছে খুব মারাত্মকভাবেই হচ্ছে ক্ষতিগ্রস্ত করে গিয়েছিল। আচ্ছা, পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে রাকিব একটি পুরনো চলো। আচ্ছা, ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে ইকলিম কি? ইকলিম শব্দের অর্থ হচ্ছে গিয়ে তোমার বাংলায় যে 3টি অংশে দিল্লির মুসলমান সুলতানদের 3টি প্রদেশ ছিল বা বিভাগ ছিল, ফরাসি ভাষায় হচ্ছে এগুলাই ইকলিম নামে পরিচিত ছিল। তাহলে ইকলিম জিনিসটা কি? ইকলিম জিনিসটা হচ্ছে ইকলিম হচ্ছে বাংলায় দিল্লির মুসলমান সুলতানদের 3টা প্রদেশকে বলা হতো হচ্ছে ইকলিম। এই 3টি প্রদেশকে ফরাসি ভাষায় বলা হতো হচ্ছে ইকলিম। এদেশের মানুষের জন্য কোন শাসন ছিল হচ্ছে চরম অভিশাপ স্বরূপ? ব্যাখ্যা করো। এদেশের মানুষের জন্য দ্বৈত শাসন ব্যবস্থা ছিল হচ্ছে গিয়ে তোমার চরম অভিশাপ স্বরূপ। কারণ এখানে দ্বৈত শাসন ব্যবস্থায় প্রতিরক্ষা এবং হচ্ছে গিয়ে শাসনের কাজ ছিল রাজ্যের হাতে, কিন্তু কর এবং প্রতিরক্ষার কাজ ছিল হচ্ছে গিয়ে তোমার ইংরেজদের হাতে, মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপরে। যার ফলে ইংরেজরা কি করে, বাঙালিদের উপর ভারতবর্ষের মানুষদের উপর অতিরিক্ত করের বোঝা দিতে শুরু করে, এবং যে অতিরিক্ত করের বোঝা সামলাতে গিয়ে বাঙালিদের অবস্থা হচ্ছে একদম পুরো নাবিশ্বাস হয়ে যায়। যার ফলে এই দ্বৈত শাসন ব্যবস্থা আমাদের জন্য অনেক ক্ষতিকর এবং তোমার হচ্ছে চরম অভিশাপের মতো ছিল।
রাকিব একটি পুরনো চলচ্চিত্র দেখছিল। চলচ্চিত্রটিতে মূল চরিত্রে যিনি রয়েছেন তার সেনাপতি এবং কিছু সঙ্গে প্রভাবশালী ব্যক্তিবর্গের কূটবুদ্ধি ও অন্য দেশীয় বাণিজ্য গোষ্ঠীর সহায়তার কারণে যুদ্ধের ময়দানে তার পরাজয় ঘটে এবং ভাগ্যে বিপর্যয় নেমে আসে। বুঝে যাচ্ছে এখানে হচ্ছে নবাব সিরাজউদ্দৌলা এবং পলাশীর যুদ্ধ নিয়ে ইঙ্গিত করা হচ্ছে, যার ফলে বিদেশি বাণিজ্যিক গোষ্ঠী ক্ষমতার মসনদে দীর্ঘদিন আরোহণ করে। রাকিবের দেখা চলচ্চিত্রের সাথে তোমার পাঠ্যপুস্তকের কোন ঐতিহাসিক ঘটনার মিল আছে ব্যাখ্যা করো। অবশ্যই আমার পাঠ্যপুস্তকের পলাশীর যুদ্ধ এবং নবাব সিরাজউদ্দৌলার পরাজয় এই দিকটার সাথে হচ্ছে উদ্দীপকের মিল রয়েছে। উদ্দীপকে অন্য দেশের বাণিজ্যিক গোষ্ঠী বলতে যাদের বোঝানো হয়েছে তাদের শাসনের প্রভাব বিশ্লেষণ করো। এখানে হচ্ছে বাণিজ্যিক গোষ্ঠী বলতে ইংরেজদের যে শাসন সেই প্রভাবটা বর্ণনা করতে হবে। যেমন ইংরেজরা হচ্ছে অতিরিক্ত দ্বৈত শাসন ব্যবস্থা চালু করে অতিরিক্ত করের বোঝা বাঙালির উপর চাপিয়ে দেয়। পাশাপাশি তারা হচ্ছে বাঙালিদের প্রত্যেকটা পদে পদে হচ্ছে অত্যাচার নির্যাতন করতে শুরু করে। আর হচ্ছে গিয়ে ওরা তোমার হচ্ছে বাঙালিদেরকে অতিরিক্ত পরিশ্রম করাতো, অতিরিক্ত কাজ করাতো শুধুমাত্র নিজেদের লাভের জন্য। পাশাপাশি তোমার হচ্ছে আমাদের ভারতবর্ষে বিদ্যমান নানা ধরনের ঐতিহাসিক নিদর্শন থেকে শুরু করে মূল্যবান জিনিসপত্র সবকিছু হচ্ছে ওরা নিজেদের দেশে পাচার করে নিয়ে যায়। সরি, এমনকি তারা হচ্ছে বিভিন্ন সময় তাদের বিরুদ্ধে বিদ্রোহীদেরকে মেরে পর্যন্ত ফেলে। কিছু কিছু ভালো কাজও তারা করেছিল, যেমন তারা হচ্ছে আধুনিক জ্ঞান বিজ্ঞানের সূচনা করে দিয়ে গিয়েছিল, রেল, ডাক, তারপর হচ্ছে টেলিযোগাযোগ স্থাপন করেছিল ইত্যাদি নানা কিছু। তো এখানে ভালো খারাপ মিলিয়ে তবে খারাপ দিকটাকে আমরা বেশি হাইলাইট করবো, কারণ ওরা মেইনলি আমাদের বেশি ক্ষতির কারণই হয়েছিল আর কি। ঠিক আছে, এর মাধ্যমে আমাদের প্রথম অধ্যায় শেষ। আমাদের প্রথম অধ্যায় থেকে আমরা যদি মোটামুটি ওইটুকু পড়ি তাহলেই আমাদের জন্য মোর দেন এনাফ। আমরা আমাদের পরের চ্যাপ্টারে যাব, যেখানে হচ্ছে তোমার আলোচনা করা হয়েছে ঔপনিবেশিক যুগের প্রত্নতান্ত্রিক ঐতিহ্যকে নিয়ে। ঔপনিবেশিক যুগের প্রত্নতান্ত্রিক ঐতিহ্য বলতে এই যে আমাদের যে 200 বছরের একটা ঔপনিবেশিক সময় ছিল, ব্রিটিশ কর্তৃক আমরা শাসনের শিকার হয়েছিলাম, সেই সময়ে এই যুগের কি কি প্রত্নতান্ত্রিক ঐতিহ্য বা নিদর্শন ছিল এবং সেগুলো সম্পর্কে ক্ষুদ্র পরিচয় এখানে হচ্ছে তোমার তুলে ধরা হয়েছে। তো এখানে দেখি প্রথমত ঢাকা শহরের কি কি প্রত্ন নিদর্শন ছিল ঔপনিবেশিক আমলে। যেমন উপনিবেশিক যুগে ঢাকার স্থাপত্যকর্মের মধ্যে রয়েছে বেশ কয়েকটি মসজিদ, মন্দির এবং গির্জা। ঢাকার মসজিদগুলো মুঘল স্থাপত্য রীতিতে তৈরি, তবে এর সঙ্গে কিছুটা ইউরোপীয় রীতিও যোগ হয়েছে। 19 শতকে তোমার ঢাকার উল্লেখযোগ্য মসজিদগুলোর মধ্যে আছে হচ্ছে লালবাগ মসজিদ, তারপর লক্ষ্মীবাজার শাহী মসজিদ, সূত্রাপুরের কালুটোলা মসজিদ, বেচারাম দেউরি মসজিদ, কায়েততলী মসজিদ এবং সূত্রাপুরের সিতারা বেগম মসজিদ। এগুলোর নির্মাণ কলা এবং বিচিত্র কারুকাজ চিত্রাকর্ষক। তারপর এখানে আরো অনেকগুলো জিনিস আছে, তবে ভূমিকম্পে হচ্ছে শিয়াদের ইমামবাড়া হোসেনি দালান ইংরেজ আমলে নতুন করে আবার নির্মিত হয়েছিল। ঢাকা শহরের বিখ্যাত কতগুলো মন্দির আছে, যেমন হচ্ছে ঢাকেশ্বরী মন্দির, রমনা কালী মন্দির। এগুলো উপনিবেশিক যুগেরও আরো অনেক আগে তৈরি করা হয়েছিল। রমনা কালী মন্দিরটি অবশ্য তখন আবার নতুন করে নির্মাণ করা হয়। তো 18-19 শতকে ঢাকা শহরে তৈরি হয়েছিল বেশ কয়েকটি গির্জা। এর মধ্যে সবচেয়ে প্রাচীন, সবচেয়ে পুরনো গির্জা হচ্ছে আর্মেনিয়ান গির্জা এবং এটি তৈরি করা হয় আর্মানিটোলা 1781 সালে। 19 শতকে ঢাকায় নির্মিত হয় হচ্ছে গিয়ে সেন্ট টমাস অ্যালিকসন গির্জা, হলিক্রস গির্জা এগুলো। এছাড়া ঢাকা পুরনো স্থাপত্যকর্মের মধ্যে রয়েছে সদরঘাট এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাশে অবস্থিত বাহাদুর শাহ পার্ক। 19 শতকের মাঝামাঝি ঢাকার নবাব আব্দুল গনি এই পার্ক তৈরি করে ব্রিটেনের ভিক্টোরিয়ার নামে নাম দেন ভিক্টোরিয়া পার্ক। তার আগে এই জায়গাটির আবার নাম ছিল হচ্ছে আন্টাগড় ময়দান। আন্টাগড় ময়দানের নামের সাথে জুড়িয়েছে 1757 সালে প্রথম ভারতীয় স্বাধীনতা যুদ্ধের ইতিহাস, যেটা ছিল হচ্ছে সিপাহী বিদ্রোহ। সিপাহী বিদ্রোহ হচ্ছে যদিও ভারতীয় সৈন্যরা জিততে পারেননি, কিন্তু এই বিদ্রোহতে যারা হচ্ছে ইংরেজদের হাতে আটক হয়, বন্দী হয়, তাদেরকে হচ্ছে গিয়ে তোমার আটাঙ্গন ময়দানে গাছের সাথে ঝুলিয়ে ফাঁসি দেওয়া হয় আর কি। তো তাদের ওই স্মৃতিটাকে ধরে রাখতে 100 বছর পর 1957 সালে জীবনদানকারী সৈনিকদের স্মৃতিতে হচ্ছে ওখানে একটা স্মৃতিস্তম্ভ নির্মিত হয়। পরবর্তীতে হচ্ছে ভারতের শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরের নামে পার্কটির নাম করা হয় হচ্ছে গিয়ে বাহাদুর শাহ পার্ক। আচ্ছা, ঢাকার প্রাচীন স্থাপত্যকৃতে আরেকটি বিখ্যাত নিদর্শন হচ্ছে বুড়িগঙ্গা নদীর তীরে নবাবদের তৈরি প্রাসাদ আহসান মঞ্জিল। জমিদার এবং বণিকদের তৈরি পুরানো ঢাকায় রয়েছে রূপলাল হাউস, রোজ গার্ডেন, চমৎকার স্থাপত্যকর্ম। অফিস বাড়ি হিসেবে ঢাকায় যেসব ভবন ব্যবহৃত হয়েছিল তার মধ্যে সবচেয়ে সুন্দর হচ্ছে কার্জন হল, যেটা বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার হচ্ছে বিজ্ঞান অনুষদের অন্তর্ভুক্ত। ইংরেজ আমলে তৈরি ভবনটি বহুকাল ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের অংশ। পুরনো হাইকোর্ট ভবনটিও ইংরেজ আমলে তৈরি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের চত্বরে অবস্থিত গ্রিক সমাধিসৌধটি 1915 সালে নির্মিত হয়েছে। আচ্ছা, বর্গাকার ও সমতল ছাদযুক্ত স্থাপত্যে প্রাচীন গ্রিকের ডোরিক রীতি অনুসৃত হয়েছে। ঢাকার ভিতরে তাহলে এরকমই কতগুলো জিনিস আছে, যেমন আহসান মঞ্জিল, তারপর হচ্ছে কার্জন হল, বাহাদুর শাহ পার্ক,
তারপর হচ্ছে তোমার হলি ক্রস গির্জা, আর্মেনিয়ান গির্জা, এছাড়া ঢাকেশ্বরী মন্দির, রমনা কালী মন্দির, এইসব এগুলো হচ্ছে কি ব্রিটিশ উপনিবেশিক আমলের প্রত্নতত্ত্ব নিদর্শন। এছাড়া ঢাকার বাইরে প্রত্ন নিদর্শনের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য নিদর্শন হচ্ছে সোনারগাঁ, যেটা ছিল হচ্ছে সুলতানি আমলে বাংলার রাজধানী। সুলতানি আমলে এই বাংলার রাজধানী সোনারগাঁ, যেটা হচ্ছে নারায়ণগঞ্জে অবস্থিত, সেটা পরবর্তীতে মুঘল যুগে যদিও এটার হচ্ছে গিয়ে গুরুত্ব কমে যায়, কিন্তু মসলিন শাড়ির উৎপাদন এবং ব্যবসা কেন্দ্র হিসেবে এটার তখনও খ্যাতি ছিল। এবং 19 শতকে ধনী ব্যবসায়ীদের বসবাসের জন্য সোনারগাঁয়ে হচ্ছে পানাম এলাকাটি তারা বেছে নেন, এবং পানাম হচ্ছে গিয়ে মূল সড়কের দুই পাশে হচ্ছে সারিবদ্ধভাবে ঘর বাড়ি তৈরি করে। এখনো হচ্ছে পানাম নগরে হচ্ছে ওই জিনিসগুলা, ওই বাড়িগুলা টিকে আছে, 52টির মতো ইমারত টিকে আছে, যার মধ্যে উত্তর পাশে 21টা এবং দক্ষিণ পাশে উত্তর পাশে 31টি এবং দক্ষিণ পাশে হচ্ছে 21টি ইমারত এখনো ঠিকই আছে। তো পানামের অধিবাসীরা ইমারতগুলো চারপাশ দিয়ে ঘিরে রাখতে পরিখা খনন করেছিলেন, মানে খাল খনন করে রেখেছিলেন এক রকমের, এবং ব্রিটিশ আমলে নির্মিত এই ভবনগুলিতে ইউরোপীয় স্থাপত্য রীতি অনুসরণ করা হয়েছে। নির্মাণকালায় মুঘল স্থাপত্যেরও প্রভাব রয়েছে। আচ্ছা, পানামের আশেপাশে আরো কয়েকটি চমৎকার ইমারত টিকে আছে, যেমন স্থানীয় কিছু জমিদার এবং ব্যবসায়ীরা এগুলো তৈরি করেছিলেন। এগুলোর মধ্যে হচ্ছে সর্দার বাড়ি, তারপর হচ্ছে আনন্দমোহন পোদ্দারের বাড়ি এবং হাসিময় সেনের বাড়ি উল্লেখযোগ্য। সর্দার বাড়ি বা বড় সর্দার বাড়িতে বর্তমানে কিন্তু হচ্ছে গিয়ে তোমার লোক শিল্প জাদুঘর স্থাপন করা হয়েছে। এটা 1901 সালে নির্মাণ করা হয়েছিল এবং দুটি বড় প্রাসাদকে ঘিরে এই বাড়িতে প্রায় 70টির মতো কক্ষ রয়েছে। লোকশিল্প জাদুঘর বা যেটাকে সর্দার বাড়ি বলা হতো, সেটা রঙিন মোজাইকের নানা কারুকার্যে হচ্ছে এই সর্দার বাড়িটাকে সাজানো হয়েছে। সোনারগাঁয়ের বাইরেও বাংলাদেশের নানা জায়গায় জমিদারদের হচ্ছে কিছু অনুপম সুন্দর প্রাসাদ ও স্থাপত্য নিদর্শন রয়েছে। যেমন একটা হচ্ছে ময়মনসিংহের শশী লজ। মুক্তাগাছার জমিদাররা এটি তৈরি করেছিলেন। মানিকগঞ্জের সাটুরিয়ার বালিয়াটির জমিদার বাড়িও আরেকটি চমৎকার নিদর্শন। তারপর রংপুরের তালছাড় জমিদার বাড়িও বেশ বিখ্যাত। নাটোরের দীঘাপুতির জমিদারের প্রাসাদও চমৎকার স্থাপত্যকর্মের দৃষ্টি। এরকম আরো নানা ধরনের হচ্ছে গিয়ে তোমার প্রত্নতান্ত্রিক নিদর্শন রয়েছে, যার মধ্যে একটা উল্লেখযোগ্য হচ্ছে এই যে নাটোরের দীঘাপতিয়ার জমিদারের প্রাসাদ। এইটাকে হচ্ছে উত্তরা গণভবন নামে পরিচিত। তাজহাট এবং নাটোরের দুটি প্রাসাদই বর্তমানে স্থাপত্য নিদর্শন হিসেবে হচ্ছে সংরক্ষণ করা হচ্ছে। আচ্ছা, জাদুঘরে সংরক্ষিত কি কি প্রত্ন সম্পদ আছে আমাদের দেশে? আমাদের যে তোমার হচ্ছে শাহবাগে মূল জাতীয় জাদুঘর আছে, সেখানে হচ্ছে গিয়ে সারা দেশের প্রত্ন নিদর্শনের সঙ্গে প্রদর্শন করা হয়েছে বাঙালির নবাব, জমিদার এবং ইংরেজ শাসন আমলের বেশ কিছু প্রত্ন সম্পদ। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দিনাজপুরের মহারাজার ব্যবহার করা দ্রব্য, হাতির দাঁতের কারুকাজ করা শিল্প দ্রব্য, তারপর হচ্ছে বলধার জমিদার নরেন্দ্র নারায়ণ চৌধুরীর সংগ্রহ থেকে আনা পোশাক, হাতির দাঁতের নানা কারুকাজ দ্রব্য, ডাল তলোয়ার ইত্যাদি অনেক কিছু। কোনো কোনো আঞ্চলিক জাদুঘরও হচ্ছে অনেক কিছু আছে, যেমন আমাদের যে বর্তমান বা পুরান ঢাকার আহসান মঞ্জিল। আহসান মঞ্জিলও কিন্তু একটা জাদুঘর। এই আহসান মঞ্জিল জাদুঘরে রয়েছে হচ্ছে ঢাকার নবাবদের পোশাক, খাট, পালক, চেয়ার, সোফা ইত্যাদি, এবং এটা 1969 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। বৃহত্তর ময়মনসিংহের জমিদারদের ব্যবহার করা জিনিসপত্র এখানে তোমার হচ্ছে বেশি স্থান পেয়েছে। এছাড়া মুক্তাগাছার জমিদারদের নানা জিনিসপত্র এখানে রয়েছে। রংপুরের তাজহাট জমিদারদের প্রাসাদও একটি জাদুঘর। তো এই হচ্ছে মোটামুটি আমাদের প্রত্নতান্ত্রিক নিদর্শন নিয়ে পড়া। প্রত্নতান্ত্রিক নিদর্শন থেকে আসলে ওরকম ভাবে আমাদের সিকিউ এর জন্য এত ইম্পর্টেন্ট না। প্রত্নতত্ত্ব পার্ট থেকে মেইনলি দেখবা আমাদের হচ্ছে এমসিকিউটাই বেশি আসতেছে, এবং আমরা এখান থেকে এমসিকিউ পড়াতেই হচ্ছে বেশি ফোকাস করব। আর সংক্ষিপ্ত প্রশ্নের জন্য অবশ্যই সংক্ষিপ্ত প্রশ্নও পড়বো।
আমরা হচ্ছে এখন দ্বিতীয় চ্যাপ্টারের এমসিকিউ গুলা দেখবো। আমাদের এখান থেকে কি কি ধরনের এমসিকিউ পড়তে হয় এবং হচ্ছে এগুলার আনসার সহ তোমাদের দিয়ে দিব। যেমন আমাদের ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে তোমার প্রত্ন সম্পদ বলতে কি বুঝো। এখানে প্রত্ন সম্পদ বলতে বোঝানো হয় হচ্ছে পুরাতন স্থাপত্য শিল্পকর্ম এবং প্রাচীন আমলের মুদ্রা, বিশ্বাস এবং সংস্কার, কিন্তু আর যাই হোক প্রত্ন সম্পদের অন্তর্ভুক্ত নয়। তো সেক্ষেত্রে আমাদের এখানে আনসার হচ্ছে 1 এবং 2। আমাদের পরবর্তী এমসিকিউ, আহসান মঞ্জিল কোন নদীর তীরে অবস্থিত। আমাদের বইয়ে ডিরেক্টলি লাইনটা আছে কিন্তু যে আমাদের আহসান মঞ্জিল হচ্ছে গিয়ে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। পরবর্তী কোয়েশ্চেন আমাদের পুরনো স্থাপত্যকর্ম রোজ গার্ডেন হচ্ছে কোথায় অবস্থিত। রোজ গার্ডেনও হচ্ছে গিয়ে ঢাকায় অবস্থিত একটা প্রাচীন উপনিবেশিক সময়ের প্রত্ন সম্পদ। ঢাকা শহরের উল্লেখযোগ্য মন্দির কি কি আছে। ঢাকা শহরের উল্লেখযোগ্য মন্দিরের মধ্যে আছে হচ্ছে ঢাকেশ্বরী মন্দির এবং রমনা কালী মন্দির। লালবাগে কিন্তু কোনো মন্দিরের উল্লেখ আমাদের বইয়ে নেই। তো আমাদের এখানে আনসার হবে হচ্ছে ঢাকেশ্বরী মন্দির এবং রমনা কালী মন্দির। এর পরের কোয়েশ্চেন, কোন আমলে সোনারগাঁও বাংলার রাজধানী ছিল। সোনারগাঁও বাংলার রাজধানী ছিল হচ্ছে গিয়ে সুলতানি আমলে। কোনটি উত্তরা গণভবন নামে পরিচিত। উত্তরা গণভবন নামে পরিচিত হচ্ছে গিয়ে আমাদের দীঘাপতিয়ার জমিদার প্রাসাদটা। লোকশিল্প জাদুঘরে কয়টি কক্ষ রয়েছে। লোকশিল্প জাদুঘরে টোটাল বা যেটা ছিল সর্দার বাড়ি, যেটাতে টোটাল হচ্ছে 70টা কক্ষ রয়েছে। মিজন মিজান শিক্ষা সফরে ঢাকার কাছে এমন একটি স্থানে যায় যেখানে ভবন নির্মাণের ইউরোপীয় স্থাপত্য রীতি অনুসরণ করা হয়। নিরাপত্তার জন্য ভবনগুলোর আশেপাশে খাল ও খনন করা হয়। যেহেতু এটা ঢাকার কাছে একটি স্থানে গিয়েছিল যেখানে ইউরোপীয় স্থাপত্য রীতি অনুসরণ করা হয় এবং নিরাপত্তার জন্য খাল খনন করা হয়, তাহলে এটা হচ্ছে সোনারগাঁয়ের যে পানামনগর, সেই পানামনগর হবে। উক্ত ভবনে আর যে বৈশিষ্ট্য বিদ্যমান তা হচ্ছে লম্বা বারান্দা, রঙিন মোজাইক, মুঘল স্থাপত্যের প্রভাব। লম্বা বারান্দা এবং মুঘল স্থাপত্যের প্রভাব ছিল। রঙিন মোজাইক কিন্তু হচ্ছে লোকশিল্প জাদুঘরের জন্য, এখানে কিন্তু রঙিন মোজাইকের কোনো ভূমিকা নিদর্শন ছিল না। রবীন্দ্রনাথের কুঠিবাড়ি কোথায়। রবীন্দ্রনাথের কুঠিবাড়ি হচ্ছে কুষ্টিয়ায় অবস্থিত। আঞ্চলিক জাদুঘর কোনটি। আঞ্চলিক জাদুঘর হচ্ছে ময়মনসিংহে অবস্থিত জাদুঘর। রিতার বাবা রিতাকে নিয়ে ঢাকায় তার মামার বাসায় বেড়াতে যান। রিতা হচ্ছে ঢাকার ঐতিহাসিক স্থানগুলো তোমার হচ্ছে দেখতে চাইলে বাবা তাকে শাহবাগে একটি ভবনে নিয়ে যায়। ভবনটিতে প্রবেশ করে রিতা বইয়ে পড়া প্রাচীন নিদর্শনগুলো দেখে অনেক অভিভূত হয়। রিতার বাবা রিতাকে কোন ভবনে নিয়ে যান, যেহেতু শাহবাগে, তাহলে এই শিওর এটা ছিল হচ্ছে আমাদের জাতীয় জাদুঘর। রিতাকে ভবনে নেয়ার কারণ হচ্ছে জমিদারদের ব্যবহার্য দ্রব্যাদি দেখানো, ইতিহাসের চরিত্রের সাথে পরিচিত করা এবং বিভিন্ন আমলের ইতিহাসকে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া। তিনটাই হচ্ছে এখানে আমার মূল উদ্দেশ্য ছিল। এখান থেকে কি টাইপের সংক্ষিপ্ত প্রশ্ন আসে। প্রথম প্রশ্ন হচ্ছে প্রত্ন সম্পদ বলতে কি বুঝো। প্রত্ন শব্দের অর্থ হচ্ছে পুরানো। প্রত্ন সম্পদ বলতে হচ্ছে পুরানো স্থাপত্য, শিল্পকর্ম, নিদর্শন, মূর্তি, ভাস্কর্য, অলংকার এবং প্রাচীন আমলের যে মুদ্রা, এসবকে বোঝানো হয়। প্রত্ন নিদর্শনের মধ্য দিয়ে সেকালের মানুষের হচ্ছে সামাজিক সাংস্কৃতিক অবস্থা, তারপর হচ্ছে জীবনযাত্রা, বিচার, সংস্কার, রুচি, দৃষ্টিভঙ্গি ইত্যাদি সম্পর্কে আমরা ধারণা লাভ করতে পারি। ভিক্টোরিয়া পার্ক নাম পরিবর্তনের ইতিহাস সংক্ষেপে লিখো। ভিক্টোরিয়া পার্কের নাম হচ্ছে বাহাদুর শাহ পার্ক রাখা হয় 1757 সালে। প্রথমত এটা হচ্ছে এই ব্রিটেনের রানী ভিক্টোরিয়ার নামে নামকরণ করা হয়েছিল ভিক্টোরিয়া পার্ক। পরবর্তীতে এটা হচ্ছে 1857 সালে সিপাহী বিদ্রোহের শহীদদের স্মৃতি অনুসরণ করে বিধায় এটার নাম হচ্ছে আন্টাগড় ময়দান নামে পরিচিত ছিল। এটি সিপাহী বিদ্রোহের হচ্ছে একটা গুরুত্বপূর্ণ স্মৃতিচিহ্ন আর কি। সুলতানি আমলে বাংলার রাজধানী কোথায় ছিল এবং এর বিশেষত্ব লিখো। সুলতানি আমলে বাংলার রাজধানী ছিল হচ্ছে গিয়ে সোনারগাঁও এবং তখন এই সোনারগাঁও ছিল হচ্ছে মুসলিম শাড়ির উৎপাদন এবং ব্যবসা কেন্দ্র হিসেবে অনেক খ্যাতি। এবং এই মুঘল যুগে হচ্ছে পরবর্তীতে এর গুরুত্ব যদিও হচ্ছে কমে যায়, কিন্তু ঐতিহাসিক খ্যাতি কিন্তু তখনও অক্ষুণ্ণ ছিল। শিলাইদহের কুঠিবাড়িতে কি সংরক্ষণ করা হয়েছে। শিলাইদহের কুঠিবাড়ি হচ্ছে কুষ্টিয়ায়। শিলাইদহের কুঠিবাড়ি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি, যেটাতে তার স্মৃতি জড়ানো নানা নিদর্শন এবং আলোকচিত্র হচ্ছে সংরক্ষণ করা হয়েছে এবং এটি বিশ্বকবির জীবন এবং সৃষ্টির সাথে জড়িত একটি ঐতিহাসিক স্থান হিসেবে পরিচিত। এখান থেকে আমাদের সিকিউ গুলা খুব একটা ইম্পর্টেন্ট না, তাও যদি আসে আমরা একটা নমুনা সিকিউ দেখি এখানে। যেমন এখানে ফার্স্ট কোয়েশ্চন হচ্ছে প্রত্নতন্ত্র কি। প্রত্নতন্ত্র হচ্ছে পুরাতন স্থাপত্য বা শিল্পকর্ম। প্রত্ন মানে হচ্ছে পুরাতন, পুরাতন স্থাপত্য, শিল্পকর্ম, মূর্তি, ভাস্কর্য, এগুলাকেই প্রত্নতন্ত্র বলা হয়। ঐতিহাসিক স্থানগুলো আমাদের ভ্রমণ করা উচিত কেন।
ঐতিহাসিক স্থানগুলো আমাদের ভ্রমণ করা উচিত, কারণ ঐতিহাসিক স্থানগুলো ভ্রমণ করে আমরা হচ্ছে প্রাচীন যুগের নিদর্শনের সাথে পরিচিত হব, প্রাচীন যুগের নিদর্শন সম্পর্কে আমরা হচ্ছে বাস্তবিক জ্ঞান লাভ করব, এবং সেগুলা থেকে আমরা আমাদের নিজের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে আরো সচেতন হব। তাই আমাদের হচ্ছে এই প্রাচীন স্থানগুলো ভ্রমণ করা উচিত। আমাদের উদ্দীপকে দেখি এখানে সাগর এবং কামাল দুই বন্ধু, তারা হচ্ছে জ্ঞান বৃদ্ধির জন্য বাংলাদেশের বিভিন্ন প্রান্তের প্রত্নতান্ত্রিক জায়গা এবং জাদুঘর দেখার জন্য ভ্রমণ করে। সম্প্রতি সাগর হচ্ছে ঢাকার একটি জাদুঘর পরিদর্শন করে উপনিবেশিক আমলের জমিদার এবং শাসকদের বিভিন্ন জিনিসপত্র দেখে। কামাল ঢাকার বাইরে একটি ঐতিহাসিক জায়গায় যায় যা প্রাচীনকালে ব্যবসা বাণিজ্যের জন্য বিখ্যাত ছিল। আচ্ছা, জামাল হচ্ছে কি করছেন, সাগর হচ্ছে একটা জাদুঘর পরিদর্শন করেছে উপনিবেশিক আমলের জমিদার এবং শাসকদের বিভিন্ন জিনিসপত্র, এবং কামাল হচ্ছে ঢাকার বাইরে একটি ঐতিহাসিক জায়গায় গিয়েছে যেখানে ব্যবসা বাণিজ্যের জন্য বিখ্যাত ছিল। এইটা শিওর মনে, আমরা কামালে যেহেতু ব্যবসা বাণিজ্যের সাথে পরিচিত জায়গায় গিয়েছিল, তাহলে কামাল তোমার হচ্ছে শিওর সোনারগাঁতেই গিয়েছিল, বা আরো ইয়ে ডিটেলসে বললে পানামনগর। কামাল হচ্ছে পানামনগরে গিয়েছিল, আর জামাল হচ্ছে ঢাকায় একটা তোমার হচ্ছে সাগর হচ্ছে ঢাকার একটা জাদুঘর পরিদর্শন করে যেখানে উপনিবেশিক আমলের জমিদার এবং শাসকদের বিভিন্ন জিনিসপত্র দেখা যায়। তোমার এখানে যেহেতু ঢাকায়, তাহলে সাগর হচ্ছে এখানে যে আমাদের ঢাকার জাতীয় জাদুঘর আছে সেই জাতীয় জাদুঘর পর্যবেক্ষণ করেছিলেন। ওকে, তোমার পাঠ্য বইয়ের কোন জাদুঘরটি সাগর পরিদর্শন করে এসেছে? তাহলে আমাদের পাঠ্য বইয়ের জাতীয় জাদুঘরটা হচ্ছে সাগর পরিদর্শন করে এসেছে। কামাল যে জায়গাটি পরিদর্শন করেছে যা চিহ্নিত করে তার উক্তিটি মূল্যায়ন করো। কামাল হচ্ছে সোনারগাঁয়ের পানামনগর অঞ্চলটি তোমার হচ্ছে পরিদর্শন করে এসেছে, এবং সেখানে এই ভবনগুলোর ভগ্ন অবস্থা দেখে সে হচ্ছে ব্যথিত হয়েছে, এবং সে মনে করেছে যে এই ভবনগুলো আমাদের সংস্কৃতি এবং ঐতিহ্যের সাথে জড়িত, তাই এগুলো সংরক্ষণে হচ্ছে আমাদের এগুলো সংরক্ষণ করা আমাদের উচিত, এবং এটা আমি সম্পূর্ণ যথার্থ বলে আমি মনে করি। কেননা এই প্রত্নতান্ত্রিক নিদর্শনগুলাই কিন্তু আমাদের অতীতের পরিচয়টাকে বহন করছে, আমাদের পরিচয়টাকে বহন করছে হচ্ছে এই প্রত্নতান্ত্রিক নিদর্শনগুলা, সেগুলোর রক্ষাতে আমাদেরকে অবশ্যই হচ্ছে এগিয়ে আসতে হবে। তো এরকমই নমুনা আরেকটা সিকিউ আছে এখানে, এগুলো আমাদের এত ইম্পর্টেন্ট না, এটা তোমরা নিজেরা ট্রাই করো। আমরা হচ্ছে পরের চ্যাপ্টারে চলে যাচ্ছি, যেটা হচ্ছে তৃতীয় অধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকেও আমাদের একটা কোয়েশ্চেন ইনশাআল্লাহ থাকবে এইবার, এবং যেহেতু এটা বিজয়ের মাস তো থাকার চান্স আরো বেশি। যেটাই হোক, ফার্স্টে দেখি এখানে আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং এই মুক্তিযুদ্ধের পটভূমিটা কি। দেখো, 1947 সালে ব্রিটিশ শাসন শেষে ভারতীয় উপমহাদেশ হচ্ছে ভারত এবং পাকিস্তান নামে দুটি পৃথক রাষ্ট্রের জন্ম নেয়। এই হাজার মাইলের ভৌগোলিক দূরত্ব, ভাষা এবং সাংস্কৃতিক সকল বিষয়ে অমিল থাকা সত্ত্বেও শুধু ধর্মীয় মিলের কারণে হচ্ছে পূর্ব বাংলাকে পাকিস্তানের একটা প্রদেশ করা হয়, এবং এর ফলে হচ্ছে গিয়ে তোমার পূর্ব বাংলাতে নানা ধরনের আন্দোলন হচ্ছে সংগ্রাম ছড়িয়ে পড়ে। পূর্ব পাকিস্তানিদেরকে অলওয়েজ পশ্চিম পাকিস্তানিরা তোমার হচ্ছে বৈষম্য করতো, তাদেরকে অত্যাচার করতো, আমাদের শোষণ করা হতো, যার ফলে আমরা যুগে যুগে তাদের বিরুদ্ধে নানা ধরনের আন্দোলন সংগ্রাম করেছি। সেটা হোক 1952 সালের ভাষা আন্দোলন, সেই 1952 সালের ভাষা আন্দোলনের পরে 6 দফা আন্দোলন, 11 দফা আন্দোলন, 1969 সালের গণ অভ্যুত্থান, তারপর হচ্ছে গিয়ে তোমার 70-এর নির্বাচন, এবং ফাইনালি 1971 সালে সবকিছুর চূড়ান্ত রূপ হিসেবে আমরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ি, এবং অবশেষে 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা হচ্ছে নিজেদের একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে গড়ে তুলে বর্তমানে বাংলাদেশ পরিচিতিটা পেয়েছি। তো আমরা এখানে আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়েই মোটামুটি যা আছে তা করব। যেমন এখানে শুরুতেই হচ্ছে সশস্ত্র যুদ্ধ কি বা সশস্ত্র যুদ্ধের পটভূমিটা উল্লেখ করা হয়েছে। এখানে সশস্ত্র মুক্তিযুদ্ধে আমরা কেন ঝাঁপিয়ে পড়লাম? আমরা রাজনৈতিকভাবে কিন্তু ওদের থেকে পৃথক হতে চেয়েছিলাম। যেমন 1970 সালের নির্বাচনে জয়লাভের মাধ্যমে আমাদের উপর ক্ষমতা আর পাকিস্তানিদের কোনো হস্তান্তর করার কথা ছিল না। উল্টা আমাদের দেশের একটা পৃথক রাষ্ট্র এবং একটা পৃথক রাজনৈতিক স্বাধীনতা পেয়ে যেত এই নির্বাচনের পরে। নির্বাচনে জয়লাভ করার পরেও তোমার হচ্ছে নির্বাচিত প্রতিনিধিদের উপর ক্ষমতা হস্তান্তর করা হয়নি, বরঞ্চ তাদেরকে হচ্ছে গিয়ে তোমার এইগুলো নিয়ে আরো নানা ধরনের ষড়যন্ত্র শুরু হয়, এবং যার ফলে যার প্রকৃত রূপ হিসাবে বাঙালিরা হচ্ছে গিয়ে নিজেদের স্বাধীনতা অর্জনের জন্য সর্বপ্রথম মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। তো এখানে আমাদের একটা জিনিস, একটা এমসিকিউ অনেক ইম্পর্টেন্ট, যে সেটা হচ্ছে তোমার 2রা মার্চ
সকাল 11টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক বিশাল গণসমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় নেতা আসমা আব্দুর রবের নেতৃত্বে হচ্ছে বাংলাদেশের মানচিত্র খচিত স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয়। এটা ছিল হচ্ছে আমাদের স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা, যেখানে হচ্ছে গিয়ে পতাকার মধ্যে আমাদের দেশের মানচিত্র খচিত ছিল, মানে মানচিত্রটাও আঁকা ছিল। এটা সর্বপ্রথম উত্তোলিত হচ্ছে 2রা মার্চ 11টার দিকে 1971 সালে। তো তারপর হচ্ছে এখানে তোমার মুক্তিযুদ্ধের পটভূমি যদি আমরা বলি, সেখানে হচ্ছে তোমার 3রা মার্চ থেকে আমাদের সারা দেশে হচ্ছে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়, এবং একই সাথে তখন হচ্ছে গিয়ে তোমার আন্দোলন এর মাধ্যমে আন্দোলন বেগবান হয়। পরবর্তীতে তোমার হচ্ছে 25শে মার্চ আমাদের উপর হচ্ছে একটা হামলা করে, যার ফলে হচ্ছে বাঙালি চূড়ান্ত মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। তার আগে 7ই মার্চ হচ্ছে মুক্তিযুদ্ধের একটা ঐতিহাসিক ভাষণ দেওয়া হয়েছিল, যার মাধ্যমে আমাদেরকে হচ্ছে তোমার মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য উৎসাহ দেওয়া হয়। তো এই উৎসাহের 4টা পূর্ব শর্ত ঘোষণা করা হয়েছিল। তোমার হচ্ছে মানে ওই ঘোষণা আমরা পাকিস্তানিদের টোটাল হচ্ছে জাতীয় পরিষদে অধিবেশনে যোগদান করার জন্য 4টা পূর্ব শর্ত দিয়েছিলাম। যেমন এখানে হচ্ছে উনি সামরিক আইন প্রত্যাখ্যান করবে, নির্বাচিত গণপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করবে, সেনাবাহিনীর গণহত্যার তদন্ত করবে এবং সৈন্যদের হচ্ছে ব্যারাকে ফিরিয়ে নিয়ে যাবে। কিন্তু উনি কোনোভাবেই ওই তথ্যগুলো মেনে নেননি, বরঞ্চ তোমার হচ্ছে ইয়াহিয়া খান 15ই মার্চ ঢাকা সফরে আসেন। 16ই মার্চ আবার সেই আলোচনা শুরু হয়। 22শে মার্চ জুলফিকার আলী ভুট্টো এসে যোগদান করেন, এবং আলোচনা ব্যর্থ হলে বাঙালি নিধনের নির্দেশনা দিয়ে হচ্ছে 25শে মার্চ মানে বাঙালিদের উপর আক্রমণের নির্দেশনা দিয়ে 25শে মার্চ ইয়াহিয়া খান হচ্ছে তোমার ঢাকা ত্যাগ করেন, এবং সেই দিনই মধ্যরাতে হচ্ছে বাঙালির উপর চরম আঘাত আসে। এখানে 25শে মার্চের নারকীয় হত্যাযজ্ঞ নিয়ে একটা কথা লেখা আছে। আমরা সবাই জানি 25শে মার্চ হচ্ছে আমাদের বাঙালির ইতিহাসে কালো রাত হিসেবে পরিচিত। কারণ 1971 সালের 25শে মার্চকে কালো রাত বলার কারণ হচ্ছে 1971 সালের 25শে মার্চ রাতে তৎকালীন পশ্চিম পাকিস্তানে একটা গণহত্যার অভিযান চালানো হয়েছিল, যার নাম দেওয়া হয়েছিল অপারেশন সার্চলাইট। এবং এই 25শে মার্চ মধ্যরাতেই হচ্ছে এই অপারেশন সংঘটিত হয়, কিন্তু এর প্রস্তুতি পুরো মার্চ ব্যাপী চলতে থাকে। যেমন 3রা মার্চ হচ্ছে পশ্চিম পাকিস্তান থেকে অস্ত্র এবং রসদ বোঝাই করে এমবি সোয়াদ চট্টগ্রামে আসে। তারপর এই প্রেসিডেন্ট ইয়াহিয়া খান 25শে মার্চ থেকে 24শে মার্চ ঢাকায় তোমার হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে আলোচনা করে, কিন্তু উনি মূলত অপারেশন সার্চলাইটের প্রস্তুতি নিচ্ছিলেন। এবং অপারেশন সার্চলাইটের জন্য যে গণহত্যাটা হবে সেটার মূল দায়িত্ব দেওয়া হয় ঢাকা শহরে, সেই মূল দায়িত্বটা দেওয়া হয় হচ্ছে মেজর জেনারেল লাউ ফরমান আলীকে। আর তোমার হচ্ছে এই পরিকল্পনার অংশ হিসেবে 25শে মার্চ রাত 11টা 30 মিনিটে ঢাকার সেনানিবাস থেকে পাকিস্তানি সৈন্যরা রাস্তায় তোমার হচ্ছে বের হয়ে পড়ে এবং বাঙালিদের উপর একটা অত্যাচার নির্যাতন চালায়। যেমন তাদের আক্রমণের প্রথম শিকার হয় হচ্ছে ঢাকার ফার্মগেট এলাকায় রাস্তায় মিছিলরত মুক্তিকামী বাঙালি। একই সাথে আক্রমণ চালানো হয় পিলখানা এবং রাজারবাগ পুলিশ লাইনে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতেও আক্রমণ পরিচালিত হয় গভীর রাতে। তারপর হচ্ছে পাকিস্তানিরা ঢুকে বিভিন্ন তোমার হচ্ছে ঘুমন্ত ছাত্রদেরকে নির্বিচারে নিরস্ত্র বাঙালিদেরকে হচ্ছে হত্যা করে। একই সাথে তখন হচ্ছে বাঙালির গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতাদেরও গ্রেফতার করা হয়। এবং দেখা যাচ্ছে কি হিসাব মতে প্রায় 25শে মার্চ রাতেই ঢাকা থেকে 7 থেকে 8 হাজার নিরীহ বাঙালি 25শে মার্চ রাতেই ঢাকায় থেকে তোমার হচ্ছে 7 থেকে 8 হাজার নিরীহ মানুষকে হত্যা করা হয়। এক রাতে এক হামলা দিয়ে তোমার হচ্ছে 7 থেকে 8 হাজার নিরীহ মানুষকে হত্যা করা হয়েছিল সেই 25শে মার্চের কালো রাতে। পরবর্তীতে হচ্ছে তোমার স্বাধীনতার ঘোষণা আসে হচ্ছে গিয়ে তোমার 25শে মার্চ কালো রাতের পর, যখন হচ্ছে গিয়ে তোমার গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতাদেরও গ্রেফতার করে ফেলা হয়। পরবর্তীতে তোমার হচ্ছে তৎকালীন আমাদের চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র, সেই চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্রকে পরবর্তীতে আবার তোমার হচ্ছে আরেক নাম দেওয়া হয়, অন্য একটা নাম দেওয়া হয় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। তো সেই স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে হচ্ছে তৎকালীন যে মেজর ছিলেন মেজর জেনারেল জিয়াউর রহমান, তিনি হচ্ছে 26শে মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাঙালিদের হচ্ছে স্বাধীনতা ঘোষণা করেন, এবং স্বাধীনতা ঘোষণা করার মাধ্যমে তিনি হচ্ছে বাঙালিদের স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে কথা বলেন, এবং পরবর্তীতে সেই ঘোষণাপত্র তিনি আবার হচ্ছে 27শে মার্চ পাঠ করেছিলেন। তো এর থেকেই আমরা হচ্ছে তোমার স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ি সর্বস্তরের মানুষ, কৃষক, শ্রমিক, যুবকদের সাথে সেনাবাহিনী, ইপিআর, পুলিশ এবং আনসার কর্মকর্তারা হচ্ছে এই যুদ্ধে অংশ নেয়। এবং এই ঘোষণাকে কেন্দ্র করে হচ্ছে পরবর্তীতে দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে বাংলাদেশ হচ্ছে একটি স্বাধীন দেশ হিসাবে আত্মপ্রকাশ করতে পারে। তো এটাই হচ্ছে মূলত আমাদের মোটামুটি মুক্তিযুদ্ধের পটভূমি। এখন এখান থেকে পরবর্তী পাঠে আছে মুক্তিযুদ্ধের প্রস্তুতি এবং অস্থায়ী সরকার গঠন। তো এখানে আমাদের মুক্তিযুদ্ধের প্রস্তুতি গঠনের জন্য আমরা যা যা করেছিলাম।
মুক্তিযুদ্ধের প্রস্তুতিতে আমরা হচ্ছে মূলত তোমার মুক্তিযুদ্ধের সময় যে মুক্তিযুদ্ধের আগে 1970 সালে নির্বাচনে জয়লাভ করা যে সরকার তাকে হচ্ছে গিয়ে সেই সরকার হচ্ছে গিয়ে কার্যক্রম পরিচালনা করে, তাকে কখনো অস্থায়ী বাংলাদেশ সরকার, কখনো প্রবাসী বাংলাদেশ সরকারও বলা হতো, কখনো মুজিবনগর সরকার নামে তারা পরিচিত ছিল। তারা হচ্ছে 1971 সালের 10ই এপ্রিল গঠিত এবং 1971 সালের 17 এপ্রিল তারা হচ্ছে শপথ গ্রহণ করে। এবং এই শপথ গ্রহণে তোমার হচ্ছে তোমার হচ্ছে যে সরকারটা গঠন হয় সেই সরকার হচ্ছে একই দিক দিয়ে বাংলাদেশের তোমার হচ্ছে মুক্তিযুদ্ধকে একটা পরিকল্পিত রূপ দেওয়ার চেষ্টা করতে থাকে এবং অন্যদিক দিয়ে তোমার হচ্ছে আমাদের দেশের মুক্তিযুদ্ধের পক্ষে বাইরের দেশে জনমত গঠন করতে শুরু করে। যেমন তখন বাংলাদেশকে 11টি প্রশাসনিক অঞ্চলে বিভক্ত করা হয়েছিল এবং প্রত্যেকটা অঞ্চলে হচ্ছে যুদ্ধ পরিচালনার জন্য একজন উপদেষ্টা কমিটিও ছিল। যেমন এই উপদেষ্টা কমিটিতেও তোমার হচ্ছে প্রবীণ নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, কমিউনিস্ট পার্টির মনি সিং, ন্যাশনাল আওয়ামী পার্টির হচ্ছে মুজাফফর আহমদ, কংগ্রেস নেতা মনোরঞ্জন ধর ইত্যাদি অনেক মানুষ ছিলেন। পরবর্তীতে এই যে তোমার হচ্ছে মুক্তিবাহিনী গঠন করা হয় এবং সেই কার্যক্রম পরিচালনা করা হয়, সেইটার লক্ষ্যে মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি যিনি ছিলেন হচ্ছে কর্নেল MAG উসমানী, তাকে হচ্ছে তোমার সেনাপতি হিসেবে নিয়োগ করা হয় এবং চিফ অফ স্টাফ হিসেবে নিয়োগ করা হয় কর্নেল আব্দুর রহমান। এরা মিলে হচ্ছে তোমার মুক্তিযুদ্ধকে টোটাল 11টা সেক্টরে ভাগ করে এবং এই 11টা সেক্টরে বিভক্ত করার মাধ্যমেই হচ্ছে বাঙালিদের মুক্তিযুদ্ধের একটা চূড়ান্ত তোমার হচ্ছে গিয়ে নিয়মমাফিক উপায়ে যুদ্ধ করা শুরু হয়। এই সেক্টরগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বা সবচেয়ে তোমার হচ্ছে যেটা আমাদের মেইনলি জানতে হবে সেটা হচ্ছে 10 নম্বর সেক্টর। কারণ 10 নম্বর সেক্টরে ছিল নৌ কমান্ডো, সমুদ্র উপকূলীয় অঞ্চল এবং অভ্যন্তরীণ নৌপথ। মেইনলি তোমার হচ্ছে যে নদী পথের এরিয়াটা সেটাই ছিল হচ্ছে গিয়ে 10 নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত। এছাড়া এই 10টা সেক্টর ফোর্স ছাড়াও আরো নানা ধরনের ব্রিগেড ফোর্স ছিল, যেগুলো করা হতো ব্রিগেডগুলোর অধিনায়কদের নাম অনুসরণ করে। যেমন মেজর জেনারেল জিয়াউর রহমানের নামে জেড ফোর্স, তারপর মেজর KM শফিউল্লাহর নামে আছে এস ফোর্স, মেজর খালেদ মোশাররফের নামে আছে কে ফোর্স। তো এই নিয়মিত এবং অনিয়মিত বাহিনী, নিয়মিত বাহিনীদের মধ্যে ছিল হচ্ছে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, মানে তৎকালীন পাকিস্তানি আর্মিদের আন্ডারে কাজ করা বাঙালি সৈনিকরা তাদের। আর অনিয়মিত ফোর্সের মধ্যে তো একদম ছাত্র, যুবক, শ্রেণী, শ্রমিক, কৃষক সকলে মিলে যে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল সেই হচ্ছে অনিয়মিত বাহিনী। এবং বাঙালিদের সর্বস্তরের মানুষ, একজন কৃষক থেকে শুরু করে শ্রমিক, মজুর, তারপর হচ্ছে ছাত্র, শিক্ষক, সাংবাদিক, সবাই হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের লক্ষ্যে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। সর্বস্তরের মানুষের অংশগ্রহণের জন্য এই যুদ্ধের নাম দেওয়া হয়েছিল গণবাহিনী বা ফ্রিডম ফাইটার। এবং তাদেরকে হচ্ছে গিয়ে তোমার এবং এই যুদ্ধকে অনেক সময়ের জন্য গণযুদ্ধও বলা হতো। এছাড়া বিভিন্ন ধরনের আঞ্চলিক বাহিনী ছিল, যেমন কাদেরিয়া বাহিনী ছিল টাঙ্গাইলে, তারপর হচ্ছে গিয়ে তোমার আফসার ব্যাটালিয়ন ছিল ভালুকা, ময়মনসিংহে, এইসব অনেক তোমার হচ্ছে গিয়ে আঞ্চলিক বাহিনী তো ছিলই। পাশাপাশি শুধু তোমার হচ্ছে যে স্থলপথে নয়, নৌপথে হচ্ছে অপারেশন জ্যাকপট নামে একটি অভিযান পরিচালিত হয়, যেখানে চট্টগ্রাম বন্দরে একসাথে 10টি এবং মংলা বন্দরে একসাথে 50টি জাহাজ ধ্বংস করে মুক্তিযোদ্ধা নৌকমান্ডগণ হচ্ছে সারা দেশে একটা সাড়া ফেলে দেয়। আচ্ছা, এছাড়া আমাদের মুক্তিযুদ্ধে নারীদের অবদান কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ। এখানে নারীরা অনেকে সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, বাট বেশিরভাগ নারীরাই কি করেছে, তারা হচ্ছে পরোক্ষভাবে মুক্তিযুদ্ধে অনেক বড় ভূমিকা রেখেছে। সেবা শুশ্রূষা দিয়েছে, মুক্তিযোদ্ধাদের হচ্ছে পালিয়ে থাকতে সাহায্য করেছে, খাদ্য আশ্রয় দিয়ে তোমার হচ্ছে সাহায্য করেছে। যেমন বাংলাদেশের মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য মুক্তিযোদ্ধা তারামন বিবি, তারপর হচ্ছে ডক্টর সিতারা বেগম, এরা বীর প্রতীক খেতাবেও ভূষিত হয়েছে। আর মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি বলতে হচ্ছে তখনকার সময়ে কতগুলো সহযোগী সংগঠন ছিল পাকিস্তানি, যারা এই দেশের মানুষই ছিল কিন্তু মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল। যেমন শান্তি কমিটি, রাজাকার, আল বদর, আল শামস নামে এরা পরিচিত ছিল এবং এরা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের ঘোর বিরোধী ছিল এবং তারা হচ্ছে ওই পাকিস্তানিদেরকে নানাভাবে সাহায্য করছিল যাতে বাংলাদেশ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করতে পারে এবং সফল না হয়। এবং আমাদের যে মুক্তিযুদ্ধ ছিল, এই মুক্তিযুদ্ধে কিন্তু দেশি বিদেশি অনেক মানুষ অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে প্রবাসী বাঙালিদের ভূমিকা। এখানে তোমার হচ্ছে প্রবাসী বাঙালিরা মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠনে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এবং যারা হচ্ছে যার পরিলক্ষিতই হচ্ছে আমরা আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে সারা বিশ্বে জনমত অর্জন করতে সক্ষম হই। এমনকি তোমার হচ্ছে ভারতের যে শরণার্থী শিবিরে আশ্রয়রত বাঙালি, তাদেরকেও হচ্ছে খাবার দাবার, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করার জন্য হচ্ছে এই জনমত অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করেছিল। বহির্বিশ্বের ভূমিকার মধ্যে আমাদের দেশের মুক্তিযুদ্ধে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল হচ্ছে পাকিস্তানের কারণ ভারতের
পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে ভূমিকা ছিল হচ্ছে গিয়ে তোমার ভারতের। ভারত হচ্ছে গিয়ে এখানে আমাদের মানুষকে হচ্ছে তোমার আমাদের দেশের অনেক মানুষকে আশ্রয় দিয়েছিল। তাছাড়া পরবর্তীতে তারা হচ্ছে যৌথ বাহিনী গঠন করে বাংলাদেশের যুদ্ধে তোমার হচ্ছে প্রত্যক্ষভাবে ভূমিকাও রেখেছিল। এছাড়া অন্যান্য দেশের ভূমিকা যদি বলি তাহলে লন্ডন সরকারের পাশাপাশি তোমার হচ্ছে একজন ভারতের খ্যাতিমান শিল্পী যিনি ছিলেন রবিশঙ্কর, তিনি হচ্ছে নিউ ইয়র্কে একটা কনসার্ট আয়োজন করেন যার নাম ছিল কনসার্ট ফর বাংলাদেশ। এবং এই কনসার্ট ফর বাংলাদেশে শিল্পী জর্জ হেরিনসন হচ্ছে গান গিয়েছিলেন এবং এই কনসার্টে যে পরিমাণ টাকা বা অর্থ উপার্জিত হয়েছিল সেটা মুক্তিযুদ্ধে ব্যয় করা হয়। পাশাপাশি সেই কনসার্ট থেকে হচ্ছে আমাদের পক্ষে তোমার জনমত গঠনে একটা গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল এই কনসার্টটা। এরপর আসি সোভিয়েত ইউনিয়ন। সোভিয়েত ইউনিয়ন হচ্ছে তৎকালীন বর্তমান রাশিয়া, তৎকালীন ছিল হচ্ছে গিয়ে সোভিয়েত ইউনিয়ন। সোভিয়েত ইউনিয়ন বাংলাদেশের মুক্তিযুদ্ধে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। যেমন তোমার হচ্ছে সোভিয়েত ইউনিয়ন কি করে, যখন বাঙালি প্রায় হচ্ছে তোমার আমরা হচ্ছে মুক্তিযুদ্ধে প্রায় জিতে যাব, ঠিক তখন হচ্ছে গিয়ে বাংলা তোমার আমাদের এখানে যুদ্ধবিরতির প্রস্তাব ঘোষণা করার একটা জিনিস দেখা যায়। সেই যুদ্ধবিরতির প্রস্তাবটাকে ডিরেক্টলি তোমার হচ্ছে ভেটো দিয়ে নাকচ করে দেয় সোভিয়েত ইউনিয়ন। যদি তারা হচ্ছে সেই যুদ্ধবিরতির পদক্ষেপটা ঠেকিয়ে না রাখতো তাহলে কিন্তু যুদ্ধবিরতি হয়ে যেত এবং হয়তো আমরা পরিপূর্ণ স্বাধীন রাষ্ট্র হিসেবে হচ্ছে গিয়ে তোমার পরিচিত পাইতাম না। সেদিক থেকে সোভিয়েত ইউনিয়ন গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রেখেছে। যুক্তরাষ্ট্র হচ্ছে সরকারের যুক্তরাষ্ট্র যেটা হচ্ছে বর্তমান আমেরিকা, তারা কিন্তু মূলত পাকিস্তান ঘেঁষারিতে তোমার হচ্ছে ওরা পাকিস্তান ঘেঁষারিতেই পালন করেছিল এবং তারা হচ্ছে অর্থ এবং সমর্থন দিয়েও যুক্তরাষ্ট্র সরকার পাকিস্তানকে সহায়তা করেছিল। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং সাংবাদিকদের ভূমিকা তো অনেক বেশি ছিল। মুক্তিযুদ্ধের খবর বহির্বিশ্বে সম্প্রচার করা, মুক্তিযুদ্ধ সম্পর্কে লেখালেখি করা, মুক্তিযুদ্ধ সম্পর্কে বাঙালিরা যে এত বছর অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে এবং তারা এই অত্যাচার এবং নির্যাতনের বিরুদ্ধে যুদ্ধ করছে সেই জিনিসগুলা কিন্তু পাকিস্তানিরাই হচ্ছে পাকিস্তানিরা যে এত অত্যাচারী সেই জিনিসগুলা বহির্বিশ্বে তুলে ধরেছেন হচ্ছে তোমার আন্তর্জাতিক কিছু তোমার সংবাদ মাধ্যম এবং সাংবাদিকরা। যেমন এখানে হচ্ছে গিয়ে সাইমন রিং নামে একজন সাংবাদিক আছেন, তিনি হচ্ছে পাকিস্তানি সরকার থেকে মানে পাকিস্তানি সরকার করতো কি নিয়ন্ত্রিতভাবে কিছু কিছু এলাকা পরিদর্শন করিয়ে দেখাতো যে সবকিছু ঠিক আছে, কোনো যুদ্ধ হচ্ছে না, সব ঠিক। কিন্তু কিছু কিছু সাংবাদিক যারা ছিল হচ্ছে দেশের মানে তারা পাকিস্তানিদের ওই সকল অত্যাচার নির্যাতনকে সকলের সামনে নিয়ে আসে। তারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশের বিভিন্ন বিভিন্ন জায়গায় যায়, পত্রিকাতে লেখালেখি করে এবং তোমার হচ্ছে এরকম বহির্বিশ্বে সেই জিনিসটা প্রচার করে। যেমন অ্যান্থনি মাসকারেনহাস গণহত্যা এবং ধ্বংসযজ্ঞের চাঞ্চল্যকর তথ্য দিয়ে সারা বিশ্বে হচ্ছে প্রকাশ করেছিলেন। এছাড়া বিবিসির সাংবাদিক মার্ক টালিও পুরোটা সময় বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে খবর প্রচারণ করেছিলেন। বিভিন্ন ধরনের বড় বড় তোমার হচ্ছে সংবাদ মাধ্যম যেমন আকাশবাণী, বিবিসি, ভোয়া, ভয়েস অফ আমেরিকা প্রভৃতি বেতার কেন্দ্র হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে প্রচারণা চালিয়েছিলেন। এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে তোমার হচ্ছে অনুষ্ঠান প্রচারিত হতো বজ্রকণ্ঠ এবং চরমপত্র। এই দুইটা অনুষ্ঠান কিন্তু আমাদের শ্রোতা হিসেবে মুক্তিযোদ্ধাদের অনেক বেশি উদ্বুদ্ধ করে, তারা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হচ্ছে গিয়ে অনেক বেশি সাহস পায় এগুলা থেকে। পরবর্তীতে শুরু হয় হচ্ছে যৌথ বাহিনীর অভিযান। 21শে নভেম্বর তোমার হচ্ছে পাকিস্তানি বাহিনীর আক্রমণ আরো সুদৃঢ় করার জন্য ভারতের সরকার বাংলাদেশের মুক্তি বাহিনীদেরকে নিয়ে একটা বাহিনী গঠন করে যার নাম দেওয়া হয় হচ্ছে যৌথ বাহিনী। এবং এই যৌথ বাহিনীকে তোমার হচ্ছে সহায়তাকারী ভারতের বাহিনীকে বলা হতো হচ্ছে মিত্র বাহিনী। তো এই যৌথ বাহিনীর প্রধান উদ্দেশ্য ছিল হচ্ছে তোমার আমাদের দেশের স্বাধীনতাটাকে আরো ত্বরান্বিত করা। এবং এই যৌথ বাহিনীর মুহুর্মুহু আক্রমণের মুখে হচ্ছে পাকিস্তানিরা অবশেষে হার মানতে বাধ্য হয় এবং সব শেষে তোমার হচ্ছে 12ই ডিসেম্বর ঢাকায় বিভিন্ন সামরিক অবস্থানের উপর যৌথ বাহিনী বিমান হামলা করে ঢাকা অভিমুখে যখন রওনা হয় তখন পাকিস্তানি গভর্নর ডক্টর মালিক পদত্যাগ করে এবং মন্ত্রীদের নিয়ে হচ্ছে হোটেল ইন্টারকন্টিনেন্টালে আশ্রয় নেয়। এবং 14ই ডিসেম্বরের মধ্যে তোমার হচ্ছে ঢাকা ছাড়া দেশের অন্যান্য অনেক বড় শহর এবং সেনানিবাসে পাকিস্তানি বাহিনী অলরেডি আত্মসমর্পণ করে ফেলেছিল। পরবর্তীতে তোমার হচ্ছে 16ই ডিসেম্বর তোমার বিকাল 3টা পর্যন্ত যুদ্ধবিরতি হয় এবং 16ই ডিসেম্বর রেসকোর্স ময়দানে হচ্ছে তারা প্রায় 93,000 বাঙালি 93,000 পাকিস্তানি সৈনিক হচ্ছে যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়। এই যে পাকিস্তানি বাহিনীর চূড়ান্ত আত্মসমর্পণের বিষয়টা হচ্ছে এখানে তোমার
1971 সালে 16 ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে ওই দিন হানাদার বাহিনী তাদের শোচনীয় পরাজয় মেনে নেয় এবং মুক্তিবাহিনী মিত্র বাহিনীর কাছে গঠিত যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে। এভাবেই হচ্ছে আমরা আমাদের স্বাধীন বাংলাদেশ লাভ করি এবং সেদিন প্রায় বন্দী করা হয় পাকিস্তানি বাহিনীর 93,000 সদস্যকে। এর মাধ্যমে হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের পরিসমাপ্তি আসে। এখান থেকে আমরা যদি কিছু এমসিকিউ বা সিকিউ পড়তে যাই, তাহলে শুরুতে আমাদের যে এমসিকিউটা লাগবে সেটা হচ্ছে বাংলাদেশের মানচিত্র খচিত জাতীয় পতাকা প্রথম উত্তোলন করা হয় কত তারিখে? 2রা মার্চ হচ্ছে প্রথম বাংলাদেশের পতাকা যেটা হচ্ছে মানচিত্র খচিত ছিল সেটা উত্তোলন করা হয়। কোন তারিখ ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয়? ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয় হচ্ছে 3রা মার্চ 1971 সালে। অপারেশন সার্চলাইট সংগঠিত হয়েছিল কোন তারিখে? 25শে মার্চ রাতে, 1971 সালের 25শে মার্চ রাতে। কে ঢাকার বাইরে অপারেশন সার্চলাইটের নেতৃত্ব দেন? ঢাকার বাইরে অপারেশন সার্চলাইটের নেতৃত্ব দেন হচ্ছে খাদিম হোসেন রাজা। স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্রের পূর্ব নাম কি ছিল? স্বাধীন বাংলা বিপ্লবী কেন্দ্রের পূর্ব নাম ছিল হচ্ছে গিয়ে তোমার চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র। তাহলে চট্টগ্রাম কালুরঘাট সম্প্রচার কেন্দ্র। 26শে মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা করেন মেজর জিয়াউর রহমান। অপারেশন জ্যাকপট নামে পরিচালিত অভিযানে একদিনে মংলা বন্দরে কতটি জাহাজ ধ্বংস করা হয়? মংলা বন্দরে প্রায় 50টি জাহাজ ধ্বংস করে ফেলা হয় একদিনে। মুক্তিযুদ্ধে কত নম্বর সেক্টরটি জল সীমানা নিরাপত্তা নিয়ে কাজ করছিল? জল সীমানার অধীনে ছিল হচ্ছে 10 নম্বর সেক্টর। মুক্তিবাহিনীর চিফ অফ স্টাফ কে ছিলেন? মুক্তিবাহিনীর চিফ অফ স্টাফ ছিলেন হচ্ছেন কর্নেল আব্দুর রহমান, আর প্রধান সেনাপতি ছিলেন হচ্ছে কর্নেল এমএজি উসমানী। মহান মুক্তিযুদ্ধে ব্র্যাক প্লাটুন ক্র্যাক প্লাটুন নামে পরিচিত ছিল কোনটি? ক্র্যাক প্লাটুন নামে পরিচিত ছিল হচ্ছে ঢাকার গেরিলা দল, যাতে অনেক তোমার হচ্ছে পপুলার এবং তোমার অনেক শক্তিশালী একটা মুক্তিযোদ্ধা বাহিনী ছিল এবং এই মুক্তিযোদ্ধা বাহিনীরা কিন্তু অনেক তোমার হচ্ছে সফলও ছিল, যেখানে আমাদের জালালউদ্দিন রুমি সেলিম হোসেনের ছেলেও ছিল। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের জনসংখ্যা কত ছিল? মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের জনসংখ্যা ছিল প্রায় 7.5 কোটি। মুজিবনগর সরকারের প্রথম মিশন কোথায় স্থাপন করা হয়েছিল? মুজিবনগর সরকারের প্রথম মিশন স্থাপন করা হয় হচ্ছে লন্ডনে। কত তারিখে আমরা শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করি? আমরা শহীদ বুদ্ধিজীবী দিবস পালনকারী হচ্ছে 14ই ডিসেম্বর। 1971 সালে সামরিক এবং বেসামরিক মিলে মোট কতজন পাকিস্তানি আত্মসমর্পণ করে? প্রায় 93,000 পাকিস্তানি হচ্ছে ওই দিন আত্মসমর্পণ করেছিল। রহমত মিয়া ঘুম থেকে উঠে গুলির আওয়াজ শুনতে পান। পরিস্থিতি বুঝতে পেরে রহমত মিয়া অস্ত্র নিয়ে বেরিয়ে পড়েন। অস্ত্র হাতে বীর সৈনিকদের মতো যুদ্ধ করে যুদ্ধ শেষে বাড়ি ফিরে ঘরবাড়ি শূন্য দেখতে পান। রহমত মিয়া বুঝতে পারেন পাকিস্তানি বাহিনী তাদের সর্বস্ব ছিনিয়ে নিয়েছে, শেষ পর্যন্ত পরিবারের সকলকে নিঃশেষ করে দিয়েছে। অনুচ্ছেদে রহমত মিয়া অস্ত্র হাতে যে যুদ্ধ করেছে তা কোন যুদ্ধের ইঙ্গিত করছে? সেটা হচ্ছে 1971 সালের মুক্তিযুদ্ধের, 1971 সালের মহান মুক্তিযুদ্ধের ইঙ্গিত করছে। রহমত মিয়া যুদ্ধ করেছিলেন নিজের মুক্তির তাগিদে, স্বাধীন ভূখণ্ড পাওয়ার জন্য, দেশ রক্ষার নিমিত্তে। সবগুলোই হবে কারেক্ট। ওকে, দেখি মুক্তিযুদ্ধ থেকে আমরা কি কি সংক্ষিপ্ত প্রশ্ন পড়ব। যেমন 1 নম্বর হচ্ছে অপারেশন সার্চলাইট বলতে কি বুঝো? অপারেশন সার্চলাইট হচ্ছে কি? পাকিস্তানি সেনাবাহিনী পূর্ব পাকিস্তানে 1971 সালে 25শে মার্চ রাতে যে বর্বর গণহত্যা চালায়, যে গণহত্যায় হচ্ছে নিরীহ নিরস্ত্র বাঙালির উপর তারা ঝাঁপিয়ে পড়ে এবং নির্বিচারে এত এত মানুষকে হত্যা করে। এবং আমরা বইয়ে দেখেছি প্রায় ওই দিন রাতে শুধুমাত্র ঢাকায় 7 থেকে 8 হাজার মানুষকে মেরে ফেলা হয়। এই জিনিসটাই ছিল হচ্ছে অপারেশন সার্চলাইট, যেটা পৃথিবীর ইতিহাসে অন্যতম বর্বর একটা গণহত্যা। স্বাধীনতা যুদ্ধে কারা অংশগ্রহণ করে? স্বাধীনতা যুদ্ধে হচ্ছে সর্বোপরি প্রত্যেকটা মানুষই অংশগ্রহণ করে, প্রত্যেক শ্রেণী পেশার মানুষই এতে সর্বাত্মকভাবে অংশগ্রহণ করে। যেমন এখানে কৃষক, শ্রমিক, ছাত্র, যুবক, সেনাবাহিনী, বিআর, পুলিশ, আনসার সহ প্রত্যেকটা বাঙালি এখানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে নিজের দেশের বিজয় অর্জন করার লক্ষ্যে। মুজিবনগর সরকারের মন্ত্রী পরিষদে কারা কারা ছিলেন? মুজিবনগর সরকারের মন্ত্রী পরিষদের প্রধানমন্ত্রী ছিলেন হচ্ছে তাজউদ্দিন আহমদ, অর্থমন্ত্রী এম মনসুর আলী, স্বরাষ্ট্র ত্রাণ এবং পুনর্বাসন মন্ত্রী ছিলেন এইচ.এম. কামরুজ্জামান এবং পররাষ্ট্র আইনমন্ত্রী ছিলেন খন্দকার মুস্তাক আহমদ। এবং এই মন্ত্রিসভা মুক্তিযুদ্ধের সফল বাস্তবায়ন হচ্ছে নিশ্চিত করেছিলেন। মুজিবনগর সরকার বাংলাদেশের প্রাসঙ্গিক অঞ্চল কিভাবে বিভক্ত করে? প্রশাসনিক অঞ্চল। মুজিবনগর সরকার হচ্ছে বাংলাদেশকে টোটাল 11টি প্রশাসনিক অঞ্চলে বিভক্ত করেন এবং প্রতিটি অঞ্চলের দায়িত্বে এলাকার সংসদ সদস্যদেরকে দেওয়া হয় এবং এই ব্যবস্থার মাধ্যমে মুক্তিযুদ্ধ পরিচালনা আরো সুসংগঠিত হয়।
মুজিব মুক্তিযুদ্ধের সময় সেক্টরগুলোর প্রধান উদ্দেশ্য কি ছিল? সেক্টরগুলোর প্রধান উদ্দেশ্য ছিল হচ্ছে যুদ্ধ পরিচালনাটাকে আরো কার্যকর এবং আঞ্চলিক উপায়ে হচ্ছে গিয়ে তোমার বিভক্ত করে দেওয়া, যার ফলে কৌশলগুলো এবং আঞ্চলিক দায়িত্বগুলো সহজে হচ্ছে প্রত্যেকটা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া যায়, এবং এর ফলে হচ্ছে গিয়ে তোমার প্রতিটা সেক্টর এবং সাব সেক্টরে বিভক্ত করে সেক্টর কমান্ডাররা তাদের দায়িত্বটা আরো সুন্দরভাবে পালন করতে পারত, এবং মুক্তিযুদ্ধটাকে আরো বেশি তোমার হচ্ছে এখানে মুক্তিযুদ্ধটাকে আরো বেশি তোমার হচ্ছে ত্বরান্বিত করার উদ্দেশ্যে। মুক্তিযুদ্ধের সময় পরিচালিত অপারেশন জ্যাকপট সম্পর্কে কি জানো? অপারেশন জ্যাকপট ছিল হচ্ছে নৌ কমান্ডো পূর্ব পাকিস্তানি বা বাঙালি নৌ কমান্ডো পরিচালিত একটা অপারেশন, যেটাতে হচ্ছে গিয়ে চট্টগ্রাম বন্দরে 10টি এবং মংলা বন্দরে 50টি জাহাজ ধ্বংস করে ফেলা হয়, এবং এই অভিযান হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে একটা বিশাল সাড়া ফেলেছিল। কনসার্ট ফর বাংলাদেশ কি এবং এর উদ্দেশ্য কি? কনসার্ট ফর বাংলাদেশ হচ্ছে রবি শঙ্করের উদ্যোগে নিউ ইয়র্কে আয়োজিত একটি অনুষ্ঠান, যেখানে হচ্ছে গিয়ে যুক্তরাজ্যের শিল্পী জর্জ হ্যারিসন অংশগ্রহণ করেন, এবং এই কনসার্ট থেকে যে সংগৃহীত অর্থ তা মুজিবনগর সরকারের হাতে তুলে দেওয়া হয়, যাতে সেটা আমাদের মুক্তিযুদ্ধদের সাহায্য করতে ব্যবহার করা যায়। নিরাপত্তা পরিষদে সোভিয়েত ইউনিয়ন কি পদক্ষেপ নিয়েছিল? নিরাপত্তা পরিষদে সোভিয়েত ইউনিয়ন হচ্ছে ভেটো দিয়ে যুদ্ধবিরতির পদক্ষেপ ঠেকিয়ে রেখেছিল। তাদের লক্ষ্য ছিল যৌথ বাহিনীকে যেন ঢাকার সামরিক দখল নিশ্চিত করার জন্য যথেষ্ট সময় দেওয়া যায়, সেই জন্য তারা হচ্ছে ভেটো দেওয়ার মাধ্যমে যুদ্ধবিরতির প্রস্তাবটাকে ঠেকিয়ে দেন। মুক্তিযুদ্ধের সময় বিদেশি সাংবাদিকদের ভূমিকা সংক্ষেপে লিখো। এটা অনেক ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। মুক্তিযুদ্ধের সময় বিদেশি সাংবাদিকদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা তারাই সর্বপ্রথম হচ্ছে পাকিস্তানি বাহিনীর গণহত্যা এবং ধ্বংসযজ্ঞের খবর বিশ্ববাসীর কাছে হচ্ছে গিয়ে তোমার পৌঁছে দেন। তারা পাকিস্তানের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও হতে সত্য কথা প্রচার করেন, যেমন অ্যান্থনি মাস্কারেনহাস বা সাইমন ব্রিং এর মতো সাংবাদিকরা ছিলেন, যারা হচ্ছে তোমার আমাদের এই মুক্তিযুদ্ধ নিয়ে বহির্বিশ্বে পরিচয় দিয়েছেন, এবং আমাদেরকে হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠনে অনেক সাহায্য করেছে। চুকনগর গণহত্যার ঘটনা সম্পর্কে কি জানো? চুকনগর হচ্ছে খুলনার ডুমুরিয়া উপজেলার একটা তোমার হচ্ছে গিয়ে গ্রাম, যেখানে 1971 সালের 20 মে পাকিস্তানি ইতিহাসের অন্যতম নৃশংস গণহত্যা চালায়। এই ঘটনায় কয়েক হাজার মানুষকে একটি ছোট এলাকায় ঘিরে হত্যা করা হয়। এটা মুক্তিযুদ্ধের অন্যতম ভয়াবহ গণহত্যার একটা উদাহরণ। 16 ডিসেম্বরের গুরুত্ব সংক্ষেপে লিখো। 16 ডিসেম্বর হচ্ছে আমাদের বিজয় দিবস। এই দিন পশ্চিম পাকিস্তানি বাহিনী হচ্ছে আমাদের কাছে আত্মসমর্পণ করে এবং মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয় অর্জিত হয়, এবং এই দিন থেকেই আমরা হচ্ছে বাঙালি জাতি হিসাবে স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতীক হিসাবে একটা নতুন বাংলাদেশ হিসেবে পরিচিতি লাভ করি। এখান থেকে কেমন টাইপের সিকিউ আসতে পারে? যেমন এখানে আছে হচ্ছে ন্যাপের পুনরূপ লেখো। ন্যাপের পুনরূপ হচ্ছে ন্যাশনাল আর্মি পার্টি। মুজিবনগর সরকার মুক্তিযুদ্ধকালীন উপদেষ্টা পরিষদ গঠন করেছিল মুক্তিযুদ্ধকে আরো বাস্তবিক রূপ দেওয়ার জন্য এবং প্রয়োজনীয় উপদেশ পরামর্শের জন্য একটা তোমার হচ্ছে ভিত্তি হিসাবে। এখানে মুজিবনগর সরকার হচ্ছে উপদেষ্টা পরিষদে নিজেদের নির্বাচিত প্রতিনিধিদের বাইরে গিয়েও বিভিন্ন রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিবর্গদের রেখেছিলেন, যাতে তাদের অভিজ্ঞতা এবং তাদের পরামর্শের সাহায্য পেতে পারে আমরা হচ্ছে মুক্তিযুদ্ধের সময়। এটা ছিল মেইনলি ওদের মূল উদ্দেশ্য। শিক্ষার্থীদের প্রথম দেখা দৃশ্য। আচ্ছা, অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা ঢাকার একটি জাদুঘর পরিদর্শনে যায়। প্রথমে তারা একটি কক্ষে লাশের দৃশ্যের সাথে লিখিত কিছু তথ্য পড়ে ভয়াল রাতে নৃশংস হত্যার কথা জানতে পারে। পরে আরেকটি দৃশ্য ওই সময় আমাদের সহায়তাকারী একটি বাহিনীর যুদ্ধ দেখে অভিযান দেখে। সবশেষে তারা দুটি দেশের সামরিক কমান্ডারদের দলিল স্বাক্ষরের দৃশ্য দেখে খুশি হয়। আচ্ছা, শিক্ষার্থীদের প্রথম দেখা দৃশ্যটি মুক্তিযুদ্ধের কোন ঘটনার ইঙ্গিত করতেছে? তারা হচ্ছে একটা কক্ষের লাশের দৃশ্যের সাথে ভয়াল রাতে নৃশংস হত্যার কথা জানতে পারে। তাহলে এটা শিওর হচ্ছে কি তোমার 25শে মার্চের কালো রাতে যে নৃশংস হত্যা হয়েছিল, অর্থাৎ অপারেশন সার্চলাইট হয়েছিল। কালো রাত মানে এখানে মিলি তোমার হচ্ছে অপারেশন সার্চলাইট যেটা হয়েছিল, সেই অপারেশন সার্চলাইটের নিদর্শন পেয়েছে, যেখানে হচ্ছে পশ্চিম পাকিস্তানিরা আমাদের উপর নিরীহ নিরস্ত্র ঘুমন্ত বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ে এবং নির্বিচারে তাদেরকে হত্যা করে। উদ্দীপকের শেষাংশে দেখানো ঘটনাটি স্বাধীনতা অর্জনে সাফল্যতা বহন করে। এখানে হচ্ছে দুজন কমান্ডার তোমার হচ্ছে দলিল স্বাক্ষরের দৃশ্য দেখে খুশি হন। এটা হচ্ছে আমাদের দেশের বিজয় দিবস, অর্থাৎ 1971 সালের 16 ডিসেম্বরের দিনটাকে ইঙ্গিত করা হচ্ছে, যেদিন হচ্ছে যৌথ বাহিনীর হাতে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে এবং যার ফলে আমরা হচ্ছে চূড়ান্ত বিজয় এবং স্বাধীনতা অর্জন করেছিলাম। ওকে, আমাদের পরের কোয়েশ্চেন হচ্ছে বাংলাদেশের অর্থনীতি। বাংলাদেশের অর্থনীতি চ্যাপ্টারটাও আমাদের এখান থেকে আসার মতো অনেক গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার।
এই চ্যাপ্টারটাতে মিলিয়ে আমাদের অর্থনীতি নিয়ে আলোচনা করা হয়েছে। যেমন দেখো এখানে বাংলাদেশকে বলা হয় কেমন, কৃষি প্রধান দেশ। কারণ এদেশের বেশিরভাগ মানুষ হচ্ছে গ্রামে বাস করে এবং কৃষি হচ্ছে জীবিকার প্রধান উৎস। গ্রামাঞ্চলে তাঁতি, জেলে, কামার, কুমার, মুদি দোকানদার সহ সবাই বসবাস করে, আর শহরাঞ্চলে মানুষ প্রধানত চাকরি করে আর কি। তাছাড়া তোমার হচ্ছে শহরে বহু লোক রিক্সা, ঠেলা, ভ্যান গাড়ি ইত্যাদি অনেক কিছু করেও জীবিকা নির্বাহ করে। তো আমরা প্রথমত এখানে তোমার হচ্ছে কয়েকটা জিনিস সম্পর্কে পরিচিত হবো। যেমন প্রথম কোয়েশ্চেন হচ্ছে, মানে প্রথম যেই টপিকটা পড়বো আমরা সেটা হচ্ছে মোট দেশজ উৎপাদন। মোট দেশজ উৎপাদন জিনিসটা কি? মোট দেশজ উৎপাদন হচ্ছে একটি দেশের অভ্যন্তরে দেশি বা বিদেশি নাগরিকদের দ্বারা প্রতি বছর উৎপাদিত সকল দ্রব্য এবং সেবার মোট আর্থিক মূল্য হচ্ছে মোট দেশজ উৎপাদন। তাহলে আমাদের বাংলাদেশের মধ্যে থাকা সকল দেশি এবং বিদেশি নাগরিক যারা আছে সবাই যে পরিমাণ দ্রব্য বা হচ্ছে গিয়ে তোমার সেবা তৈরি করতেছে তার যে একটা আর্থিক মূল্য, সেটাকে একসাথে বলা হয় হচ্ছে মোট দেশজ উৎপাদন। তার মানে আমাদের দেশের এরিয়ার মধ্যে যা কিছু হচ্ছে সবই হচ্ছে মোট দেশজ উৎপাদনের অন্তর্ভুক্ত। একজন আমেরিকার নাগরিকও যদি এখানে ব্যবসা করে, টাকা আমেরিকাতে পাঠায়, তাও সে যে টাকাটা অর্জন করতেছে সেটা হচ্ছে মোট দেশজ উৎপাদনের আন্ডারে পড়বে। এখানে দেশের অভ্যন্তরে হতে হবে। ধরো বিদেশে আমাদের দেশি বাংলাদেশের প্রবাসীরা যে উপার্জন করতেছে সেটা আবার কিন্তু মোট দেশজ উৎপাদনের অন্তর্ভুক্ত হবে না। মোট দেশজ উৎপাদনের অন্তর্ভুক্ত হতে গেলে একটি দেশের অভ্যন্তরের দেশি এবং বিদেশি কর্তৃক যেই তোমার হচ্ছে দ্রব্য এবং সেবার আর্থিক মূল্য, সেটাই হবে হচ্ছে কি আমাদের মোট দেশজ উৎপাদন আর কি। এখানে তোমার হচ্ছে এই যে দেখো এই জিনিসটা এখানে লিখছে, দেশের কোনো ব্যক্তি যদি বিদেশে থাকে কাজ করে অথবা কোনো কোম্পানি যদি বিদেশে ব্যবসা করে দেশে টাকা পাঠায়, সেই আয় কিন্তু হচ্ছে মোট অভ্যন্তরীণ উৎপাদন হিসেবে পরিগণিত হবে না। অর্থাৎ জিডিপি মানে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, মোট দেশজ উৎপাদন বা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট এটাতে অন্তর্ভুক্ত হবে না। এটা হচ্ছে দেশের অভ্যন্তরীণ উৎপাদনের একটা আর্থিক মূল্য। আর মোট জাতীয় উৎপাদন বা গ্রস ন্যাশনাল প্রোডাক্ট বা জিএনপি, এটা হচ্ছে একটি দেশের নাগরিক নির্দিষ্ট সময়ে যে সকল দ্রব্য এবং সেবা উৎপাদন করে তার আর্থিক মূল্য হচ্ছে মোট জাতীয় উৎপাদন। এখানে হচ্ছে একটা দেশের মোট নাগরিক যতটুকু হচ্ছে উৎপাদন করতেছে প্রতি বছরে। তাহলে এখানে আমাদের দেশে থাকা আমাদের দেশীয় নাগরিক এবং বিদেশে থাকা আমাদের প্রবাসী নাগরিক যারা আছে সবার উৎপাদনই এখানে হচ্ছে অন্তর্ভুক্ত হবে। কিন্তু এখানে অন্তর্ভুক্ত হবে না কি, ধরো আমাদের দেশে যে সকল বিদেশিরা আছে বা আমাদের দেশে যে সকল বিদেশি প্রতিষ্ঠান আছে তাদের আয়। যেমন এই যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বিদেশে চাকরি করে বা ব্যবসা করে অর্জিত অর্থের যে বৈধ পথে পাঠাবে তা হচ্ছে মূল জাতীয় উৎপাদনের অংশ হবে। কিন্তু আমাদের দেশে থাকা বিদেশিরা যে অর্থ উপার্জন করবে সেটা আবার এখানের অংশ হবে না। তো জিডিপি আর জিএনপি এটার মধ্যে ডিফারেন্সটা কি? জিডিপি হচ্ছে একটা দেশের সীমান্তে প্রতি বছরে কতটুকু পণ্য এবং সেবা এবং তার আর্থিক মূল্য, সেটা হচ্ছে জিডিপি। এটার মধ্যে একটা দেশের অভ্যন্তরে সবার আয় হচ্ছে অন্তর্ভুক্ত হবে, সেই দেশের হোক বা সে বিদেশের হোক। এখানে অন্তর্ভুক্ত হবে না হচ্ছে অন্য দেশে বসবাসকারী প্রবাসীদের আয়। কিন্তু অপরদিকে জিএনপিতে তোমার হচ্ছে একটা দেশের যত নাগরিক আছে সবার আয়টাই হচ্ছে ইনক্লুডেড থাকবে। শুধুমাত্র এখানে যে দেশে বসবাসকারী মানুষ থাকবে তাই না, প্রবাসীদের আয়টা হচ্ছে এই জিএনপি বা মোট জাতীয় উৎপাদনে হচ্ছে কি তোমার ইনক্লুড করতে হবে। তারপর আসি আমরা এখানে মাথাপিছু আয়। মাথাপিছু আয় কিভাবে আমরা বের করব? মাথাপিছু আয় বের করতে আমরা একটা নির্দিষ্ট বছরের হচ্ছে মোট জাতীয় আয়কে ওই বছরের মোট জনসংখ্যা দিয়ে ভাগ করে থাকি। ওই বছরের মোট জনসংখ্যা দিয়ে ভাগ করলেই হচ্ছে আমরা মোট জাতীয় আয় পেয়ে যাই। যেমন তোমার এখানে ওদের একটা দেশের যেমন দেওয়া হচ্ছে 2011 সালে একটা দেশের মোট জনসংখ্যা হচ্ছে 10 কোটি এবং ওই মোট উৎপাদন হচ্ছে গিয়ে ওই দেশের মোট জাতীয় উৎপাদন হচ্ছে বা আয় হচ্ছে গিয়ে 5,000 কোটি মার্কিন ডলার। তাহলে আমরা 5,000 কোটিকে ভাগ দিব 10 কোটি দিয়ে, যেখানে আমার উত্তর আসবে হচ্ছে 500 মার্কিন ডলার। তাহলে ওই দেশের মানুষের মাথাপিছু আয় হচ্ছে 500 মার্কিন ডলার। স্বাধীনতার পর বাংলাদেশের মাথাপিছু আয় বৃদ্ধির ফলে ধীরে ধীরে কিন্তু আমাদের জীবনযাত্রার মানের উন্নত হচ্ছে যদিও একটা দেশ কতটুকু উন্নত অনুন্নত তা বিচার করার জন্য কতগুলো সূচক বা মানদণ্ড আছে। যেমন হচ্ছে দেশটির মোট জাতীয় উৎপাদন, জনগণের মাথাপিছু আয়, জীবনযাত্রার মান, এগুলা হচ্ছে সেই সূচক যাদের মাধ্যমে আমরা হচ্ছে একটা দেশ কতটুকু উন্নত বা অনুন্নত সেইটা বিচার করতে পারি। এখানে বাংলাদেশের মাথাপিছু আয় কবে কি এসব কিছু লাগবে না। বাংলাদেশের দেশজ উৎপাদনে বিভিন্ন খাতের ভূমিকা।
বাংলাদেশের দেশজ উৎপাদনে বিভিন্ন খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তবুও আমরা যেহেতু কৃষি প্রধান দেশ, আমাদের দেশের মেইন অংশ হচ্ছে কৃষি। যেমন কৃষি খাতের অবদান অলওয়েজই হচ্ছে সবচেয়ে বেশি ছিল আমাদের এই অর্থনৈতিক উৎপাদনে। এছাড়া মৎস্য খাত, শিল্প খাত, পাইকারি খুচরা বাণিজ্য, তারপর হচ্ছে পরিবহন, স্বাস্থ্য, সামাজিক সেবা খাত, এগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাংলাদেশের মানব সম্পদ উন্নয়ন বলতে আমরা কি বুঝি? মানব সম্পদ উন্নয়ন বলতে আমরা বুঝি প্রকৃত শিক্ষা এবং ট্রেনিং এর মাধ্যমে, প্রশিক্ষণের মাধ্যমে বিশাল জনগোষ্ঠীকে হচ্ছে একটা দক্ষ জনগোষ্ঠীতে পরিণত করা। এই তখনই তারা হচ্ছে মানব সম্পদে পরিণত হয়। একটা দেশের জনসংখ্যা যদি বেশি হয়, সেটা তার জন্য সমস্যার কারণ হতে পারে, কিন্তু সেই জনসংখ্যাটা যদি দক্ষ হয়, তাদেরকে যদি পর্যাপ্ত পরিমাণ শিক্ষা এবং প্রশিক্ষণ দেওয়া যায়, যার ফলে তারা হচ্ছে তোমার গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখতে পারে দেশ গঠনে বা তোমার হচ্ছে অর্থনৈতিক উৎপাদনে, সেক্ষেত্রে তারা হচ্ছে মানব সম্পদে পরিণত হয়। যেমন যে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে বাংলাদেশের মানুষকেও হচ্ছে অদক্ষ যে সকল মানুষকে শ্রমশক্তি সম্পন্ন বা মানব সম্পদ করাই হচ্ছে মানব সম্পদের উন্নয়ন। এবং তারা কি করবে, আমরা কি করি, আমরা নিজের তোমার হচ্ছে শ্রমশক্তিকে পর্যাপ্ত পরিমাণ শিক্ষা এবং প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করার চেষ্টা করি। তাহলে হচ্ছে আমাদের মানব সম্পদ উন্নয়ন হবে এবং আমাদের এই বিশাল মানব গোষ্ঠী আমাদের জন্য সমস্যা না হয়ে বরঞ্চ আমাদের জন্য আরো কল্যাণময় হয়ে উঠবে। এখানে মানব উন্নয়ন সূচক নিয়ে একটা জিনিস লেখা আছে। মানব উন্নয়ন সূচক হচ্ছে গিয়ে তোমার জিনিসটা এখানে কতগুলা প্যারামিটার বা সূচক যারা হচ্ছে মানব উন্নয়নের দিক নির্দেশ করে। যেমন তোমার হচ্ছে জিডিপি, জিএনপি, মাথাপিছু আয়, এগুলা হচ্ছে মানব উন্নয়ন সূচকের অন্তর্ভুক্ত। মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থাটা কেমন? দেখো, মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থাটা হচ্ছে বাংলাদেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন, মোট জাতীয় উৎপাদন এবং মাথাপিছু আয় বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশের কিন্তু সরকার সুষম অর্থনৈতিক উন্নয়ন এবং মানব সম্পদ উন্নয়নের লক্ষ্যেও তোমার বিশাল কাজ করে যাচ্ছে। যদিও আমরা এখনো ওই উন্নয়নশীল দেশের ক্যাটাগরিতেই পড়ছি, আমরা যদি হচ্ছে মানব উন্নয়ন সূচক বিবেচনা করি সেক্ষেত্রেই, তবে ধীরে ধীরে আমরা উন্নতির দিকে যাচ্ছি এবং ভবিষ্যতে আমরা হয়তো উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশের দিকেও হচ্ছে ধাবিত হতে পারবো। এখানে কতগুলো চার্ট এবং তোমাদের হচ্ছে কতগুলো ইনফো দেয়া আছে, এগুলা তোমাদের মনে রাখার দরকার নেই, কারণ এগুলা থেকে পরীক্ষার হলে কখনো কোয়েশ্চেন আসবে না। এখানে একটা নতুন টপিক অ্যাড করছে, সেটা হচ্ছে প্রবাসী আয় বা রেমিটেন্স। এটা সম্পর্কে আমাদের একটু ধারণা রাখতে হবে। রেমিটেন্স জিনিসটা কি? প্রবাসে কর্মরত নাগরিকদের স্বদেশে প্রেরিত অর্থকে বলা হয় হচ্ছে রেমিটেন্স। মানে একটা লোক যে বিদেশে বসবাস করতেছে, তার প্রাপ্ত আয় এবং সে যে আয়টা দেশে প্রেরণ করতেছে, সেই জিনিসটাকে বলা হচ্ছে রেমিটেন্স। এবং এই রেমিটেন্সটা হচ্ছে বিদেশে কর্মরত শ্রমিক, কর্মচারী এবং পেশাজীবী থেকে আমরা পেয়ে থাকি। তো আমাদের এই অর্থনীতিতে কিন্তু এই রেমিটেন্সের ভূমিকাটা অনেক মুখ্য, কারণ আমাদের বাংলাদেশের বর্তমানে জাতীয় আয়ের একটা বড় অংশই আসছে হচ্ছে প্রবাসীদের প্রেরিত এই রেমিটেন্স থেকে। অর্থনীতিতে বিদেশে কর্মরত বাংলাদেশের প্রেরিত রেমিটেন্সের প্রভাব। আচ্ছা, বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ কিন্তু বর্তমানে পৃথিবীর বিভিন্ন দেশে কাজ করছে। মধ্যপ্রাচ্যে সৌদি আরব, কুয়েত, কাতার, মিশর, লিবিয়া, মরক্কো সহ অন্যান্য অনেক দেশে বাংলাদেশের শ্রমিক এবং পেশাজীবীরা কাজ করছে। একই সাথে হচ্ছে তোমার মালয়েশিয়া, সিঙ্গাপুর, ব্রুনাই, দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলোতেও বাংলাদেশের বহু মানুষ নানা পেশায় হচ্ছে নিয়োজিত আছে। ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া এবং আফ্রিকাতেও কাজ করতেছে। এভাবে হচ্ছে দেখা যাচ্ছে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনগোষ্ঠী আমাদের না রেমিটেন্স প্রেরণ করতেছে এবং সেই রেমিটেন্স থেকে আমাদের দেশে অর্থনৈতিকভাবে একটা বিশাল উন্নতি লাভ করতে পারতেছে। আমরা এই অধ্যায়ের তোমার হচ্ছে এমসিকিউ পোরশনে যদি যাই, এই অধ্যায়ের এমসিকিউ আমাদের কি কি আছে? যেমন এখানে ফার্স্ট কোশ্চেন হচ্ছে বাংলাদেশকে কি বলা হয়? আমরা জানি বাংলাদেশকে বলা হয় হচ্ছে কৃষি প্রধান দেশ। বাংলাদেশের মানুষের জীবিকার প্রধান উপায় কি? বাংলাদেশের মানুষের জীবিকার প্রধান উপায় হচ্ছে কৃষিকাজ। বাংলাদেশে জাপানের অধিবাসী এক্স ইপিজেডে কর্মরত আছেন, তার আয় কোথায় অন্তর্ভুক্ত হবে? দেখো, জাপানের অধিবাসী হলে তার আয় অন্তর্ভুক্ত হবে হচ্ছে জিএনপি নাকি জিডিপি, কোনটাতে হবে? মনে রাখবা, জিএনপি হচ্ছে দেশের নাগরিক, গ্রস ন্যাশনাল ইনকাম বা গ্রস ন্যাশনাল প্রোডাক্টে হচ্ছে ওই দেশের যে সকল নাগরিক আছে তাদের আয় অন্তর্ভুক্ত হবে। আর জিডিপিতে হচ্ছে গিয়ে দেশের সীমানায় সবকিছুই অন্তর্ভুক্ত হবে। তাহলে যেহেতু মিস্টার হচ্ছে এক্স আমাদের দেশে কাজ করতেছেন ইপিজেডে, তাহলে তার আয়টা কিন্তু হবে হচ্ছে জিডিপিতে বা মোট জাতীয় উৎপাদনে।
জিডিপি বলতে কি বোঝায়? জিডিপি বলতে বোঝায় হচ্ছে দেশের অভ্যন্তরের মোট উৎপাদনটাকে। পিসিআই এর ফুল ফর্ম লিখি। পিসিআই এর ফুল ফর্ম হচ্ছে মাথা পিছু আয়, পার ক্যাপিটা ইনকাম। তাহলে আমার आंसर হচ্ছে এটা, পার ক্যাপিটা ইনকাম। একটি দেশের নাগরিকদের অর্থনৈতিক অবদান বোঝার জন্য কোনটি হিসাব করতে হয়? একটি দেশের নাগরিকদের অর্থনৈতিক অবস্থা বোঝার জন্য হচ্ছে জিএনপি এর হিসাব করতে হয়। বার্ষিক অভ্যন্তরীণ দেশজ উৎপাদনের ইংরেজি, বার্ষিক অভ্যন্তরীণ দেশজ উৎপাদন হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, জিডিপি হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। মোট দেশজ উৎপাদনে অন্তর্ভুক্ত হবে হচ্ছে মোট দেশজ উৎপাদনে প্রবাসীদের প্রেরিত, মোট দেশজ উৎপাদনে কিন্তু প্রবাসীদের প্রেরিত অর্থ অন্তর্ভুক্ত হবে না। এখানে অন্তর্ভুক্ত হবে হচ্ছে মৎস্য খাতের উৎপাদন, চাষ, স্বাস্থ্য এবং চিকিৎসা খাতের আয়। তাহলে আমার উত্তর হচ্ছে 2 এবং 3। দেশের উৎপাদন বাড়লে জনগণের ক্রয় ক্ষমতা বাড়বে, দারিদ্র্য হ্রাস পাবে, বেকারত্ব বৃদ্ধি পাবে। 1 এবং 2, বেকারত্ব তো বৃদ্ধি পাবে না, তাহলে আমার উত্তর হচ্ছে 1 এবং 2। অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রয়েছে প্রবাসী কর্মরত শ্রমিকদের। দেশের অভ্যন্তরীণ উৎপাদনের জনগণের মাথাপিছু আয় বৃদ্ধি কিন্তু অর্থনৈতিক প্রবৃদ্ধির তোমার হচ্ছে সূচক না, তাহলে সেক্ষেত্রে 1 এবং 2 হচ্ছে আমার উত্তর। মাথাপিছু আয় হিসাব করা হয় মোট জনসংখ্যা এবং মোট জাতীয় আয়ের উপর ভিত্তি করে, মোট জাতীয় উৎপাদনের উপরও ভিত্তি করেও করা যায়। তাহলে এখানে আমার উত্তর হচ্ছে 1, 2 and 3। দেশের 2016 সালে 20 কোটি জনসংখ্যা ছিল, মাথাপিছু আয় ছিল 500 মার্কিন ডলার। তাহলে মোট জাতীয় আয় কত? আমরা জানি তোমার মোট জাতীয় আয় তোমার হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট ইকুয়াল টু হচ্ছে গিয়ে দেশের মোট জনসংখ্যা, পার ক্যাপিটা ইনকাম বা মাথাপিছু আয় যেটা হচ্ছে 500, এটা সমান হবে হচ্ছে মোট জাতীয় আয় জিএনপি ডিভাইডেড বাই হচ্ছে মোট জনসংখ্যা 20 কোটি দিয়ে। তাহলে এই ক্ষেত্রে আমরা জিএনপি পাবো হচ্ছে 10,000। তাহলে মোট কত কোটি মার্কিন ডলার ছিল? প্রায় 10,000 কোটি মার্কিন ডলার। উক্ত দেশটির মোট জাতীয় আয়ের সাথে সম্পর্কযুক্ত বিষয় হচ্ছে মাথাপিছু আয় বৃদ্ধি, দারিদ্র্য দূরীকরণ। কর্মসংস্থান স্থির তো না, কর্মসংস্থান বরং আরো সৃষ্টি হবে। শিল্প খাতের অন্তর্ভুক্ত হচ্ছে নির্মাণ শিল্প, মৎস্য সম্পদ, পোশাক শিল্প। শিল্প খাতের মধ্যে আছে মৎস্য সম্পদ আর পোশাক শিল্প। নির্মাণ শিল্প পুরা আলাদা জিনিস। একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে কারা সবচেয়ে বেশি অবদান রাখতে পারে? অবশ্যই দক্ষ মানুষ। একটা দেশের অর্থনৈতিক উন্নয়নে সবচেয়ে বেশি অবদান রাখবে দক্ষ মানুষ। মানুষ কখন রাষ্ট্র এবং সমাজের শক্তিতে পরিণত হয়? যখন সে কিছু করতে পারে, যখন সে হচ্ছে দক্ষ হয়, কিছু করতে পারে। দেশের মানব সম্পদ বলতে কি বোঝায়? দেশের মানব সম্পদ বলতে বোঝায় হচ্ছে শ্রম শক্তি সম্পন্ন মানুষ। শ্রম শক্তি সম্পন্ন মানুষকে হচ্ছে দেশের মানব সম্পদ বলা হয়। চিত্রে কোন ধরনের প্রতিফলন হয়? কেন তো আমাদের ট্যাবে চিত্র অ্যাড করতেই ভুলে গেছে। আচ্ছা, চিত্র গ নির্দেশিত উপায়টি এখানে দেখো, বিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে, সুস্বাস্থ্যের ব্যবস্থা হয়েছে, প্রশিক্ষণেরও ব্যবস্থা হয়েছে। তাহলে চিত্রে কোন ধারণার প্রতিফলন ঘটেছে? চিত্রে হচ্ছে মানব সম্পদ উন্নয়নের ধারণার প্রতিফলন ঘটেছে। চিত্রে গ নির্দেশিত উপায়টির অনুপস্থিতিতে, সুস্বাস্থ্যের ব্যবস্থার উপস্থিতিতে হচ্ছে তোমার সুস্বাস্থ্যের ব্যবস্থার উপস্থিতিতে কর্মসংস্থান কমে যাবে। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স ধারণা বলতে কি বোঝায়? মানব উন্নয়ন সূচক। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স মানে হচ্ছে মানব উন্নয়ন সূচক। বাংলাদেশের প্রত্যাশিত আয়ুষ্কাল কত বছর? বাংলাদেশের প্রত্যাশিত আয়ুষ্কাল হচ্ছে 72.6। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল এর অর্থ কি? এর অর্থ হচ্ছে টেকসই উন্নয়ন লক্ষ্য। 2009 সালে বিশ্বের সর্বোচ্চ রেমিটেন্স প্রাপ্ত দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল 8ম। প্রবাসে কর্মরত নাগরিকদের স্বদেশে প্রেরিত অর্থকে কি বলে?
প্রবাসী তোমার হচ্ছে কর্মরত নাগরিকদের স্বদেশে প্রেরিত অর্থকে বলা হয় রেমিটেন্স। ফাহিমের পিতা 8 বছর ধরে ইতালিতে কর্মরত। ব্যাংকের মাধ্যমে তিনি দেশে টাকা পাঠান। তাদের পরিবারে এখন সচ্ছলতা ফিরে এসেছে। ফাহিমের পিতার পাঠানো অর্থকে কি বলা হয়? ফাহিমের পিতার পাঠানো অর্থকে বলা হয় রেমিটেন্স। ফাহিমের পিতা টাকা পাঠানোর কারণে বাংলাদেশে বাড়ছে মাথাপিছু আয়, অর্থনীতির সূচক, বিনিয়োগ। সবগুলোই হবে। ওকে, আমরা দেখি এখান থেকে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন কি কি আসতে পারে। বাংলাদেশকে কেন কৃষি প্রধান দেশ বলা হয়? বাংলাদেশকে কৃষি প্রধান দেশ বলার মেইন কারণ হচ্ছে বাংলাদেশের বেশিরভাগ মানুষ হচ্ছে গ্রামে বাস করে এবং কৃষি তাদের প্রধান জীবিকা, যার ফলে হচ্ছে বাংলাদেশকে কৃষি প্রধান দেশ বলা হয়। মানব সম্পদ বলতে কি বোঝায়? শ্রমশক্তি সম্পন্ন মানুষকে হচ্ছে মানব সম্পদ বলা হয়। শ্রমশক্তি সম্পন্ন মানুষকে হচ্ছে মানব সম্পদ বলা হয়। যারা হচ্ছে শ্রম এবং মেধা দিয়ে কৃষি, শিল্প এবং সেবা খাতে কাজ করেন তারা সমাজ এবং রাষ্ট্রের সম্পদে পরিণত হন। দক্ষ জনশক্তি দেশের অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মোট জাতীয় উৎপাদনের ধারণা দাও। মোট জাতীয় উৎপাদন হচ্ছে একটি দেশের নাগরিকদের নির্দিষ্ট সময়ে উৎপাদিত সকল দ্রব্য এবং সেবার অর্থমূল্যের যোগফল, এবং এইতে দেশের নাগরিকদের বিদেশে আয় করা আয়ও যোগ হবে এবং বিদেশিদের দেশে করা আয় বাদ দেওয়া হয়। আচ্ছা, মোট দেশজ উৎপাদন সম্পর্কে ধারণা দাও। মোট দেশজ উৎপাদন হচ্ছে একটা দেশের অভ্যন্তরে দেশি বা বিদেশি নাগরিকদের দ্বারা প্রতি বছর উৎপাদিত সকল চূড়ান্ত পর্যায়ের দ্রব্য এবং সেবার মোট অর্থমূল্যকে বলা হয় মোট দেশজ উৎপাদন। এটি দেশের অর্থনৈতিক শক্তি বা সামগ্রিক আয় বোঝার জন্য হচ্ছে ব্যবহৃত হয়। মাথাপিছু আয় কিভাবে নির্ধারণ করা যায়? মাথাপিছু আয় নির্ধারণ করা যায় হচ্ছে, নরমালি এই গাণিতিক ফর্মুলাটা মনে রাখবো আমরা। মাথাপিছু আয় ইকুয়াল টু হচ্ছে গিয়ে তোমার মোট জাতীয় আয়, এটা হচ্ছে আমাদের মাথাপিছু আয়ের সূত্র, ভাগ মোট জনসংখ্যা। তার মানে একটা দেশের বছরের মোট জাতীয় আয়কে মোট জনসংখ্যা দিয়ে ভাগ দিলেই হচ্ছে মাথাপিছু আয় পাওয়া যাবে। দক্ষ মানব সম্পদ তৈরি করতে কি কি ব্যবস্থা গ্রহণ করা উচিত? দক্ষ মানব সম্পদ তৈরি করতে হচ্ছে উপযুক্ত শিক্ষা এবং দক্ষ প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে, এবং সুস্বাস্থ্য বাসস্থানের ব্যবস্থা করাও হচ্ছে জরুরি। এতে তারা হচ্ছে কাজ করার মতো সক্ষম হয়ে উঠবে এবং দক্ষ মানব সম্পদ হচ্ছে দেশের অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি। দারিদ্র্যের দুষ্টচক্র বলতে কি বুঝো? দারিদ্র্যের দুষ্টচক্র জিনিসটা এটা অনেক ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন তোমাদের। দারিদ্র্যের দুষ্টচক্র কি দেখো, খাদ্যের অভাবে মানুষ দুর্বল স্বাস্থ্যের অধিকারী হয়, যার ফলে তারা কাজ করতে পারে না। কাজ করতে না পারায় আয় কমে যায়, সঞ্চয় বিনিয়োগ কমে যায়, নতুন কর্মসংস্থান তৈরি হয় না, ফলে মানুষ দারিদ্র্য থেকে মুক্তি পেতে ব্যর্থ হয়। এভাবে চক্রাকারে যে আবর্তন সেটাকে বলা হয় দারিদ্র্যের দুষ্টচক্র। মানে তোমার হচ্ছে এখানে মানুষ খাদ্যের অভাবে দুর্বল স্বাস্থ্যের অধিকারী হচ্ছে, যার ফলে তারা পর্যাপ্ত পরিমাণ কাজ করতে পারছে না। কাজ করতে না পারায় আয় হচ্ছে না, সঞ্চয় এবং বিনিয়োগ কমে যাচ্ছে, সঞ্চয় এবং বিনিয়োগ কমে যাওয়াতে কর্মসংস্থান তৈরি হচ্ছে না, কর্মসংস্থান তৈরি না হওয়ার ফলে মানুষ দারিদ্রতা থেকে মুক্তি পাচ্ছে না। এই যে চক্র করে এই জিনিসটা আবর্তিত হচ্ছে, এটাকেই বলা হয় হচ্ছে দারিদ্র্যের দুষ্টচক্র। বাংলাদেশের গড় আয়ু বৃদ্ধির কারণ হচ্ছে স্বাস্থ্য, পুষ্টি এবং জনসংখ্যা। এই তিনটা খাতে সরকারের অগ্রাধিকারমূলক উদ্যোগের ফলে হচ্ছে গড় আয়ু বৃদ্ধি পাচ্ছে। প্রজনন এবং মৃত্যুর হার হ্রাস এবং স্বাস্থ্যসেবার উন্নতি হচ্ছে এই বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। রেমিটেন্স বলতে কি বোঝায়? রেমিটেন্স বলতে হচ্ছে প্রবাসে কর্তব্যরত নাগরিকদের স্বদেশে প্রেরিত অর্থকে বোঝায়। একজন প্রবাসী যে হচ্ছে অন্য দেশে কাজ করে, তিনি যখন দেশে অর্থ প্রেরণ করেন সেইটাকে বলা হয় হচ্ছে রেমিটেন্স, এবং এই রেমিটেন্স হচ্ছে প্রবাসীদের পরিবারের জীবনযাত্রার মান বাড়ানোর পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নেও হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রেমিটেন্স দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ কেন? রেমিটেন্স দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে তোমার রেমিটেন্স কি করে, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি করে, দেশের দারিদ্র্য নিঃসরণ এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে আর্থসামাজিক উন্নয়নে সাহায্য করে। এছাড়া এটি উন্নয়নের জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করে। আমাদের এখান থেকে কি কি ধরনের সিকিউ আসতে পারে? এখান থেকে সিকিউ আসতে পারে হচ্ছে প্রথমটা যেটা, সেটা হচ্ছে মোট দেশজ উৎপাদন কাকে বলে? মোট দেশজ উৎপাদন হচ্ছে একটা দেশের ভৌগোলিক সীমানার মধ্যে, একটা দেশের ভৌগোলিক সীমানায় অবস্থিত জনগণের উৎপাদিত দ্রব্য এবং সেবার মোট মানকে বলা হয় একটা দেশের মোট দেশজ উৎপাদন। অর্থনৈতিক অগ্রগতির ক্ষেত্রে মানব সম্পদ উন্নয়নের ভূমিকা ব্যাখ্যা করো। অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে অগ্রগতির ক্ষেত্রে মানব সম্পদ উন্নয়নের ভূমিকা
অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। কারণ হচ্ছে অর্থনৈতিক অগ্রগতির জন্য দক্ষ মানব সম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা দেশের শ্রমজীবী মানুষ যখন হচ্ছে পর্যাপ্ত পরিমাণ সুশিক্ষা এবং হচ্ছে তোমার প্রশিক্ষণ পায়, তখনই তারা হচ্ছে দক্ষ মানব সম্পদে পরিণত হয়। এবং এই দক্ষ মানব সম্পদ হচ্ছে একটি দেশের অর্থনৈতিক অগ্রগতির ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সজল সাহেবের ছেলে সৃজন 10 বছর যাবৎ সৌদিতে কাজ করেন। সজল সাহেব ছেলের প্রেরিত অর্থ দিয়ে দেশে একটি গার্মেন্টস স্থাপন করেন। সেখানে অনেক বেকার লোক কাজ করার সুযোগ পায়, তিনি বেশ মুনাফা অর্জন করেন। সজল সাহেবের কাছে আমাদের দেশের জাতীয় আয়ের কোন খাতের অন্তর্ভুক্ত? সজল সাহেব কি করেছেন? একটা গার্মেন্টস তৈরি করেছেন। তাহলে এটা হচ্ছে আমাদের দেশের শিল্প, আরো বিশেষ করে বললে এটা হচ্ছে আমাদের দেশের পোশাক শিল্প খাতের অন্তর্গত হয়েছে। উদ্দীপকের সৃজনের প্রেরিত অর্থ কিভাবে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছে? উদ্দীপকের সৃজন হচ্ছে কোথায় থাকতেছে? সৌদিতে কাজ করতেছে। তাহলে সৃজন হচ্ছে গিয়ে যা করতেছে, সৃজনের প্রেরিত অর্থটা হচ্ছে রেমিটেন্স হিসাবে আমরা গ্রহণ করতেছি, এবং এই রেমিটেন্স হচ্ছে আমাদের দেশের অর্থনীতিতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। কারণ এই রেমিটেন্স দিয়ে হচ্ছে আমাদের দেশের জীবনযাত্রার মান উন্নত হয়, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ে, পাশাপাশি আমাদের দেশে বিনিয়োগেরও পরিমাণ বেড়ে যায়। ওকে, এখানে দেখো জনাব রাকিব হচ্ছে এক্স দেশে চাকরি করেন, এবং তিনি হচ্ছে গিয়ে এক্স দেশে চাকরি করে কি করেন, তার মতো অনেক বাংলাদেশিও থাকেন, পৃথিবীর অনেক দেশে তার মতো অনেকে চাকরি করে। 15-16 অর্থ বছরে এইসব মানুষ 12,255 মিলিয়ন ডলার তাদের পরিবারের নিকট পাঠিয়েছেন। এবং জনাব রাকিব জানতে পেরেছেন এক দেশটির জাতীয় আয় হচ্ছে 45,000 কোটি ডলার এবং জনসংখ্যা হচ্ছে 12 কোটি। কোয়েশ্চেন হচ্ছে তোমার ফার্স্ট আবার মোট দেশের উৎপাদন কি? তাহলে একটা দেশের তোমার হচ্ছে ভৌগোলিক সীমানায় উৎপাদিত মোট পণ্য এবং সেবার যে মান, তাকে একসাথে বলা হয় মোট দেশের উৎপাদন। দারিদ্র্যের দুষ্টচক্র কিভাবে হচ্ছে মানব সম্পদ উন্নয়নকে বাধাগ্রস্ত করছে ব্যাখ্যা করো। ওই দারিদ্র্যের দুষ্টচক্র কি? মানুষ খাদ্য তোমার হচ্ছে দারিদ্রতার জন্য পর্যাপ্ত খাবার কিনতে পারে না, খাবার কিনতে না পারার ফলে শারীরিক ক্ষমতা কম হয়, পরিশ্রম কম করতে পারে, যার ফলে হচ্ছে পরিশ্রম কম করাতে তাদের আয় কম হয়, আয় কম হলে বিনিয়োগ কম হয়, এভাবে যে দারিদ্রতা চক্রাকারে আবর্তিত হতে থাকে, এটাকেই বলা হয় হচ্ছে দারিদ্র্যের দুষ্টচক্র। আচ্ছা, উদ্দীপকের তথ্য অনুযায়ী এক দেশের মাথাপিছু আয় নির্ণয় করো। আমরা মাথাপিছু আয়ের সূত্র জানি, কিন্তু এরকম টাইপের ম্যাথ যদি তোমাদের বিজিএস এ চলে আসে তাহলে আলহামদুলিল্লাহ, কারণ এরকম টাইপের ম্যাথ আসলে তোমরা ফুল মার্কস গ্যারান্টেড পেয়ে যাচ্ছ। মাথাপিছু আয় আমরা জানি, মাথাপিছু আয় হচ্ছে কিভাবে লিখি, মাথাপিছু আয় লিখা হচ্ছে জাতীয় আয়কে জনসংখ্যা দিয়ে ভাগ দিতে হয়। যেমন এখানে জাতীয় আয় হচ্ছে 45,000 কোটি ডলার আর জনসংখ্যা হচ্ছে 12 কোটি। আমরা যদি 45,000 কোটি ডলারকে 12,000 কোটি দিয়ে ভাগ দিই, তাহলে আমাদের উত্তর আসবে কত? 12 কোটি দিয়ে ভাগ দিলে আমাদের উত্তর আসবে 37,500 ডলার। 37,500 ডলার। তাহলে তোমার উদ্দীপকের তথ্য অনুযায়ী এই দেশের মাথাপিছু আয় হচ্ছে কত? 37,500 ডলার। উদ্দীপকের রাকিব সাহেবের মতো মানুষের পাঠানো টাকা আমাদের দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ভূমিকা ফেলে কিনা? রাকিব হচ্ছে কোথায় থাকে? দেখো তো, এক্স দেশে চাকরি করে, দেশটিতে তার মতো অনেক বাংলাদেশি চাকরি করে। তাহলে তিনি হচ্ছে আমাদের দেশে টাকা পাঠাচ্ছেন, দ্যাট মিন্স তিনি হচ্ছে রেমিটেন্স পাঠাচ্ছেন। এবং এই রেমিটেন্স আমাদের দেশের অর্থনীতিতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ এই রেমিটেন্সই হচ্ছে আমাদের দেশে বিনিয়োগ, তারপর হচ্ছে মোট দেশের উৎপাদন বাড়ায়, বৈদেশিক মুদ্রার রিজার্ভ তৈরি করে, এইসব জিনিস। তাহলে ওনার রাকিব সাহেবের মতো মানুষদের পাঠানো টাকা আমাদের দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে আমি মনে করি। এটার মাধ্যমেই হচ্ছে আমাদের এই সিকিউটা শেষ। তো আমাদের এই চারটা সিকিউ, আমাদের চারটা চ্যাপ্টার নিয়ে হচ্ছে আমরা তোমার বিজিএস এর লেকচার 1টা সাজিয়েছিলাম। এখানে আমরা প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক এমসিকিউ এবং তোমার হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন এবং হচ্ছে সৃজনশীল তিনটাকেই সলভ করে দেওয়ার চেষ্টা করেছি। আশা করি তোমাদের ক্লাসটা অনেক ভালো লেগেছে এবং তোমরা সবকিছু বুঝেছো। তোমাদের কারো কোনো কোয়েশ্চেন থাকলে বা কোনো সমস্যা থাকলে আমাকে জানাতে পারো। আর তোমরা হচ্ছে নিয়মিত প্রত্যেকটা ক্লাস করে ফেলো, তাহলেই তোমাদের বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি হচ্ছে হয়ে যাবে ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে এই ক্লাসটুকু করার জন্য। আসসালামু আলাইকুম।